এই শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার। ওদের কি কি প্রবলেম আছে, কোন কোন ম্যাথে প্রবলেম আছে, এটা একটু আগে আমার স্যার আমার একটা প্রবলেম আছে স্যার 5.4 ম্যাথে। আচ্ছা 5.4 আর স্যার ওইটাই স্যার আপাতত ওটাই আছে আমার। তো আপনাদের ডিফ্লেকশন সফটওয়্যার কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। 5.1 সিক্স চ্যাপ্টার থেকে সিক্স চ্যাপ্টার 1 থেকে একেবারে 10 পর্যন্ত, এবং এক্সারসাইজ এক্সাম্পল সব, ঠিক আছে। কোনো কিছু সাউন্ড করে শুরু করবেন না এখন, শুধু আপনার 5.4 এর প্রবলেম। সরি স্যার 5.4 না 6.4 স্যার 6.4। 6.4 এর সমস্যা, আচ্ছা। অন্যদের কি কি সমস্যা আছে? 6.10 স্যার বুঝাবেন না। হ্যাঁ, রাতে করেন আবার। স্যার 6.10টা বুঝিয়ে দিবেন বলছিলাম স্যার। 6 পয়েন্ট কত? 10 স্যার। 7? স্যার 10 স্যার 10 6.10 আচ্ছা 6.10। স্যার ঠিক আছে, ইদানিং 6.7 আর 10 এই দুইটাই বুঝাই দিলে, সরি 7 তো না 6.8 আর 10 স্যার এই দুইটা বুঝাই দিলে ভালো হবে। সবাই জয়েন করছেন নাকি আরো করবে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আপনাদের স্ক্রিন কি দেখতেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আপনাদের ফোনে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে ক্লিয়ারলি। আপনি বললেন আপনার 6.4 এর প্রবলেম। হ্যাঁ স্যার 6.4 আচ্ছা একদম লাস্টে হচ্ছে যে একটা জিনিস বুঝতেছিলাম না, একদম লাস্টে স্যার, কোনটা বুঝতেছেন? একদম আচ্ছা, শেষে স্যার। লাস্টের কোশ্চেনটা তো লাস্টের কোশ্চেন হচ্ছে রেজাল্টেন্ট ম্যাক্সিমাম লং টার্ম ডিফ্লেকশন, এই কোশ্চেনটার কথা বলছেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ওইটা লাস্টে গিয়ে স্যার ওই লং টার্ম ডিফ্লেকশন যেটা বের করে ওটা স্যার ওই যে ইকুয়েশনটা দেওয়া ওইটা তো ইউজ করতে দেখলাম না, মানে 1+5 দিয়ে যে ইকুয়েশনটা দেওয়া আছে ওই একদম লাস্টের, আপনি একটু স্ক্রল করলে হ্যাঁ এখানে হচ্ছে যে স্যার এই যে স্যার রেজাল্টেন্ট ম্যাক্সিমাম লং টার্ম ডিফ্লেকশন স্যার এই লাইনটাতে মানে বুঝতেছি না এই যে এই হিসাবটা। আচ্ছা, আহ, এর আগে একটা ম্যাথ ছিল যেখানে বলে দেওয়া ছিল আগেই যে ইলাস্টিসিটি মডুলাস অন থার্ড হয়েছে। এটা কিন্তু আগে বলা ছিল, ইলাস্টিসিটি মডুলাস অন থার্ড হয়েছে। হ্যাঁ, তখন কিন্তু 3 দিয়ে এই একটা মাল্টিপ্লাই ম্যাথ, করছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি 3 দিয়ে ডিভাইড করেছেন, কিন্তু এখানে ওইভাবে কোনো কিছু বলা নাই যে ইলাস্টিসিটি মডুলাস কত হয়েছে, এরকম কিছু বলা নাই, ঠিক আছে। তো এরকম কিছু বলা নাই, কিন্তু একটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে যেটা হলো ক্রিপ কোএফিসিয়েন্ট। এখন ক্রিপ কোএফিসিয়েন্ট মানে ইলাস্টিসিটি মডুলাসের যে একটা অবনমন, এটাকে বোঝাই। যে এখানে দেখেন ক্রিপ কোএফিসিয়েন্ট ইজ 1.6। সো এই ক্ষেত্রে আপনার ই এর ভ্যালুটাকে যেভাবে মডিফাই করতে হবে, দেখেন ই বাই অন প্লাস ওই ক্রিপ কোএফিসিয়েন্ট যে 1.6টা ছিল ওইটা দিয়ে দেখেন অন এর সাথে যোগ করে দেন ই কে 2/6 দিয়ে ডিভাইড করেছে। ই কে 2.6 দিয়ে ডিভাইড করেছে। আর আগে সরাসরি বলা ছিল ইলাস্টিসিটি মডুলাস উইল বি 1/3 অফ দ্য ইনিশিয়াল ইলাস্টিসিটি মডুলাস, এই জন্য ওখানে ই কে 3 দিয়ে ডিভাইড করা হয়েছিল। আর এখানে যেহেতু 1/3 হয়েছে নাকি 2/3 হয়েছে নাকি 1/5 হয়েছে কিছুই বলা নাই, কিন্তু বলা আছে ক্রিপ কোএফিসিয়েন্ট ইজ 1.6। তো আপনি কি করবেন, ই সমান সমান ই বাই 1 প্লাস ক্রিপ কোএফিসিয়েন্ট। বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। তাহলে আমাদের ইলাস্টিসিটি মডুলাস কতটুকু হয়েছে, 1/2.6 হয়েছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার মানে ই বাই 2.6 হয়েছে আর কি এরকম। হ্যাঁ, আগে 1/3 যখন ছিল তখন আপনার ই এর নিচে 3 ছিল,
এবং আপনি 3 দিয়ে সবাইকে গুণ করে ডিফ্লেকশনটাকে বাড়িয়ে দিতেন। যেহেতু আমার ইলাস্টিসিটি মডুলাস কমেছে, আমার ডিফ্লেকশন বাড়বে। সেটা আপওয়ার্ড ডিফ্লেকশন হোক অথবা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হোক, সব ডিফ্লেকশনই বাড়বে যেহেতু ইলাস্টিসিটি মডুলাস অন থার্ড হয়েছে। তা এখন ইলাস্টিসিটি মডুলাস ওখানে অন থার্ড এর কথা বলা ছিল, সেই ম্যাথটা কোথায়? আমরা একটু ওখানে ফিরে যাই, সম্ভবত এই ম্যাথটা এখানেই। এই যে দেখেন, এখানে ই ডিভাইডেড বাই 3, মানে এখানে বলাই ছিল কোয়েশ্চেনে যে ইলাস্টিসিটি মডুলাস উইল বি ওয়ান থার্ড। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই যে দেখেন, এখানে এখানে বলা ছিল ইলাস্টিসিটি মডুলাস টু বি ওয়ান থার্ড অফ দ্য শর্ট টার্ম মডুলাস অফ ইলাস্টিসিটি। তার মানে ইলাস্টিসিটি মডুলাস কয়েক বছর, একটা লং টাইম পরে বা কয়েক বছর পরে সেটা অন থার্ড হয়ে যাবে। এই যে এখানে সেই অন থার্ডটা ওরা অ্যাপ্লাই করেছে, এখানে অন থার্ডটা অ্যাপ্লাই করেছে। এখন ওই 6.4 ম্যাথটাতে অন থার্ড এর কথা বলা নাই। আর দেখেন, অন থার্ড ছিল বলে আমার ডিফ্লেকশন গুলো 3 দিয়ে গুণ করা লাগছে। খেয়াল করে দেখবেন, অন থার্ড থাকার কারণে ডিফ্লেকশন গুলো 3 দিয়ে গুণ করা লাগছে। কেন? কোনো জিনিসের ইলাস্টিসিটি মডুলাস কমে যাওয়া মানে যতটুকু কমবে ঠিক ডিফ্লেকশনটা ওই পরিমাণ বাড়বে। ইলাস্টিসিটি মডুলাস কমে যাওয়া মানে সে ডিফ্লেক্টেড হয়ে যাওয়াটাকে আর সে ঠেকাইতে পারতেছে না, যার কারণে তার আপওয়ার্ড ডিফ্লেকশন হোক আর ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হোক, সব ক্ষেত্রেই ওই টার্মসটা গুণ করতে হবে। ঠিক আছে? আর প্রি স্ট্রেস লসটা যদি কমে তাহলে ওইটা হচ্ছে কিন্তু ওইটাও আপনি গুণ করবেন, কিন্তু সংখ্যাটা হবে 1-এর থেকে ছোট। দেখেন, আমার 20% লস হয়েছে, যার কারণে 0.8 দিয়ে গুণ হয়েছে। এখানে কিন্তু 20% লস হয়েছে, তার মানে আমি 20% মানে 1/5। তো আমি দেখা যাচ্ছে 5 দিয়ে কিন্তু গুণ করতে পারবো না। আমি কিন্তু 0.8 দিয়ে গুণ করতে হবে। 20% লস হয়েছে মানে 80% রিমেইনিং, আমার 80% 0.8 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? কারণ প্রি স্ট্রেস লস হইলে ডিফ্লেকশন কমে যায়, আপওয়ার্ড ডিফ্লেকশনটা কমে যায়। আর প্রি স্ট্রেসিং লসের সাথে কিন্তু ডাউনওয়ার্ড ডিফ্লেকশনের কোনো সম্পর্ক নাই, যার কারণে দেখেন ডাউনওয়ার্ড ডিফ্লেকশনের সাথে কিন্তু 0.8টা গুণ করা হয় নাই। আপওয়ার্ড ডিফ্লেকশনের সাথে 0.8টাও গুণ করা হয়েছে, আবার 3টাও গুণ করা হয়েছে। আর ডাউনওয়ার্ড ডিফ্লেকশনের সাথে দেখেন 3ও গুণ করা হয়েছে, কিন্তু 0.8 কিন্তু গুণ করার কোনো সুযোগ নাই। কেন? প্রি স্ট্রেসের সাথে ডাউনওয়ার্ড ডিফ্লেকশনের কোনো সম্পর্ক নাই। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর ওই একই জিনিসটা এখানে অ্যাপ্লাই করেছে। এখানে যেহেতু আমার ই এর নিচে 2.6 আসছে, ই এর নিচে যেহেতু 2.6 আসছে, দেখেন এখানে ওরা 2.6 দিয়ে গুণ করেছে। ওইটা হিসাব করে 2.6 দিয়ে তারা গুণ করেছে। ওটা তো স্যার সেলফ ওয়েটের ডিফ্লেকশনটা তার সাথে মানে মাল্টিপ্লাই করছে। স্যার আমার কোশ্চেনটা ছিল যে ওই যে আমরা একটা ইকুয়েশন যেটা দেওয়া ছিল যে আইপি মাইনাস এরকম দিয়ে হচ্ছে যে রেশিওটা বসায় দেন 1+5 একটা ইকুয়েশন, মানে ওটা ইউজ করে নাই। আমি জাস্ট ওটা মানে জানতে চাচ্ছিলাম আর কি, ওটা কেন ইউজ করে না একদম। ওটা ইউজ করলেও চলবে, আবার এটা ইউজ করলেও চলবে। ঠিক আছে? যেখানে যেটা যেভাবে ইউজ করেন আপনি মোটামুটি লং টাইম ডিফ্লেকশনের একটা ফর্মুলা ইউজ করলেই হবে। এখন আপনার কাছে যে রিলেভেন্ট প্যারামিটার্স গুলো দরকার, ওই প্যারামিটার্স গুলো যদি অ্যাভেলেবল থাকে, আর যে ফর্মুলা আপনার কাছে অ্যাভেলেবল আছে, আপনি দুইটা ফর্মুলার ভিতরে যদি মনে করেন যে ব্যবহার করা যায়, তাহলে আপনি সেটা ব্যবহার করবেন। এখন দেখা যাচ্ছে আপনার ক্রিপ কোএফিসিয়েন্ট নাই, কিন্তু আপনি ফর্মুলা ব্যবহার করতেছেন, ওইটা ধরে নিয়ে ব্যবহার করা যাবে। যদি আপনার ম্যাথের ভিতরে যথাযথ প্যারামিটার্স গুলো থাকে, তাহলে আপনি যে কোনো ফর্মুলা দিয়েই করেন, কোনো আপত্তি নেই আমার। বুঝা গেছে? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, আমি 6 পয়েন্ট কত বলছিলেন? 6.10। স্যার 6.6 থেকে যদি ম্যাথগুলো স্যার একটু হালকা করে মানে বুঝাইতেন। 6.6, 8, 9, 6 10 আছে। এগুলো। সবগুলো করানো হয়েছে 6.6, যে কোনো দুইটা বলেন, কেননা আসলে সব ম্যাথ বুঝাইতে গেলে আবার দেখবেন ওটা নিজেরাই বিপদে পড়ে যাবেন, মনে হবে যে বেশি জটিল মনে হবে। আমার কাছে মনে হয় 6.10 আর একটা অন্য একটা ম্যাথ বলেন, কেননা এই দুইটা ম্যাথ দিয়ে মোটামুটি সবকিছু কভার করা যায়, বুঝে যায়। কেউ কিছু বলেন? 6.10 আর কোনটা করা হবে? আপনারাই বলেন। সবগুলা বললে সবগুলার মোটামুটি ভাষা একই। এখন একই জিনিস বারবার বললে আরো আপনাদের কনফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটা ম্যাথ ভালো করে বুঝেন,
এটা কোনটা সেটা বলেন। 6.10 আমি বুঝিয়ে স্যার দিচ্ছি কেন এটা এটা যেহেতু বুঝান একটু স্যার, ডিফারেন্ট আছে। সিক্সটা তো স্যার এই রাজেশ ক্লাসে আপনার স্যার কথা বুঝলে ঠিকমতো বুঝে। বোঝা যাচ্ছে না। আপনি আপনি বলতেছেন নাকি? জি স্যার, স্যার ওই 6.6 তো স্যার ক্লাসে বুঝিয়েছেন স্যার, ওই 6.10টা স্যার বুঝালে ভালো হয়। রাজেশের কথা আমি বুঝতেছি না, বুঝছেন? স্যার তাহলে 6.6 আর 6.10 এই দুইটাই স্যার মানে বোঝাই দেন। তো ঠিক আছে, আগে 6.10টা বুঝিয়ে আসি, তারপর আমরা দেখি এরপরে ওই রিলেভেন্ট আশেপাশে কোনো ম্যাথ বোঝানো যায় কিনা, ঠিক আছে? যেহেতু 6.10টাই সব থেকে একটু ডিফারেন্ট ছিল, 6.10 এবং 6.7 আমরা যথাযথ সময় পেলে 6.10টা করে ফেলতাম, ওই 7টা করে ফেলতাম। সময় না পাওয়ার কারণে ওইটা একটু জটিল আছে, ওইটার ভিতরে কিছু পার্টিশন করে পরীক্ষায় দেওয়া হয়, এই জন্য ওইটা সময় লাগবে বুঝতে পারছেন। 6.10 এর আগে আমরা ম্যাথের স্টেটমেন্টটা দেখেন, সবাই দেখতে পাচ্ছেন কিনা ম্যাথের স্টেটমেন্টটা? আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন? जी सर। আচ্ছা, এখানে দেখেন বলা আছে প্রি স্ট্রেস কমপ্লিট বিম হ্যাভিং রেক্টেঙ্গুলার সেকশন 100 মিলিমিটার ওয়াইড এবং 200 মিলিমিটার ডিপ। তাহলে নিউট্রাল এক্সিস আছে কিন্তু আমার 100 মিলিমিটার ডাউনে নিউট্রাল এক্সিস আছে ফ্রম টপ। আচ্ছা, স্প্যান ওভার মানে এটার স্প্যান লেন্থ হচ্ছে 2.76 মিটার। এরপরে বলা আছে যে এটা একটা স্ট্রেইট কেবল দিয়ে স্পেসিং করা আছে, যেখানে 5টা ওয়্যার আছে এবং প্রত্যেকটা ওয়্যারের ডায়ামিটার হচ্ছে 5 মিলিমিটার ডায়ামিটার, এবং প্রত্যেকটা ওয়্যার যে স্ট্রেচিং করা হচ্ছে সেটা হলো 1200 নিউটন পার মিটার স্কোয়ার, এবং স্ট্রেট ওয়্যারের এক্সেন্ট্রিসিটি 37 মিলিমিটার। আর পাশাপাশি পাশাপাশি ওরা মডুলার রেশিও দিয়েছে এন 6.2। মডুলার রেশিও মিনস ওই যে ইএস বাই ইস, ঠিক আছে? মডুলার রেশিও হচ্ছে ইলাস্টিসিটি মডুলাস অফ স্টিল বাই ইলাস্টিসিটি মডুলাস অফ কনক্রিট, ওই রেশিওটাকে বলা হয় মডুলার রেশিও। তো ওটা ওরা আগে দিয়েই দিয়েছে 6.2। যদি আপনাদের দেওয়া না থেকে আপনারা কি করবেন, সে আপনারা ইএস কে ইসি দিয়ে ডিভাইড করবেন। যেমন ইএস কে অনেক সময় 210 নিউটন পার মিলিমিটার স্কয়ার দেওয়া থাকে, ইসি দেওয়া থাকে 38 নিউটন পার মিলিমিটার স্কয়ার। এটা একটাকে আরেকটা দিয়ে ডিভাইড করলেই আপনার এই 6.2 হোক 6.5 হোক আর এনিথিং এটা বের হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ইফ দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কনক্রিট 34 কিলোনিউটন পার মিলিমিটার স্কয়ার এবং মডুলাস অফ রাপচার আছে 4 নিউটন পার মিলিমিটার স্কয়ার। মডুলাস অফ রাপচার মিনস যে স্ট্রেসিং এ উইদাউট যদি কোনো স্টিল বা উইদাউট টেন্ডন যদি একটা স্ট্রেসিং গার্ডার তৈরি করা হতো, যে মিনিমাম স্ট্রেসিং এর জন্য ওই গার্ডারটা ভেঙে পড়তো, ওই ওই মিনিমাম স্ট্রেসিংটাকে বলা হয় মডুলাস অফ রাপচার। এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে র প্রপার্টিস বলা হয় কনক্রিট। আচ্ছা, এখানে বলছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ দ্য বিম ফলোইং 5টা কন্ডিশনের কথা বলেছে, যার ভিতরে প্রথম দুইটা আপনারা সবাই পারেন। প্রি স্ট্রেস প্লাস সেলফ ওয়েট অফ দ্য বিম, মানে আপনি প্রি স্ট্রেসের জন্য ডিফ্লেকশনটা কাউন্ট করবেন, সেলফ ওয়েটের জন্য ডিফ্লেকশনটা কাউন্ট করবেন। এরপরে বলা আছে প্রি স্ট্রেস প্লাস সেলফ ওয়েট প্লাস ইম্পোজ লোড। 3টা কন্ডিশনের কথা বলা আছে, 3টা কন্ডিশনের জন্য বলা আছে, এবং 3টা কন্ডিশনে তিনটা কন্ডিশনের কথা বলা হচ্ছে। প্রথম দুইটা আপনারা সবাই পারেন, এরপরে 3 নম্বরটা হলো ক্র্যাকিং লোড। এই ক্র্যাকিং লোডটা যদি পারা যায় তার মানে ডি এবং ই ওটা ওই সি এর সাথে সম্পর্কিত। সো এই জন্য সি পোর্শনটা বোঝার চেষ্টা করবেন। তো 1 নম্বর পোর্শনটা আমি সরাসরি ম্যাথে দেখানোর আগে আমি মুখে বলে দিই, আপনারা নিজেরা মিলিয়ে দেখেন, এটা আপনারা মোটামুটি পারেন সবাই। যে একটা গার্ডার আছে, গার্ডারের টেন্ডন আছে। এখন টেন্ডনের জন্য টেন্ডনের প্রোফাইলটা যেমনই হোক, সেটা স্ট্রেইট টেন্ডন হতে পারে, প্যারাবোলিক টেন্ডন হতে পারে, এক্সেন্ট্রিক প্যারাবোলিক হতে পারে, ট্রাপিজয়েডাল হতে পারে, যেমনই হোক না কেন প্রেসিং এর জন্য ডিফ্লেকশনের একটা স্পেসিফিক ফর্মুলা আছে, আপনারা ফর্মুলাটা ব্যবহার করবেন, অটোমেটিক আপনি ডিফ্লেকশনটা পাবেন। তো এখানে বলা আছে প্রি স্ট্রেস প্লাস সেলফ ওয়েট অফ দ্য বিম, প্রি স্ট্রেস প্লাস সেলফ ওয়েট অফ দ্য বিম। তো এখানে বলা আছে প্রি স্ট্রেস প্লাস সেলফ ওয়েট অফ দ্য বিম। প্রি স্ট্রেস এর জন্য আপনারা পারবেন
আহ, যে ধরনের প্রোফাইল দেওয়া থাকবে গার্ডারের সাথে সেই প্রোফাইলের ফর্মুলাটা ব্যবহার করে আপনি প্রি স্পেসিং এর জন্য আপওয়ার্ড ডিফ্লেকশনটা বের করবেন। আর সেলফ ওয়েট অফ দ্য বিম এর জন্য দেখা যাচ্ছে আমার সেলফ ওয়েটটা সবসময় ইউডিএল আকারে থাকে, সো 5W L⁴ 384 EI ফর্মুলা দিয়ে আমি সেলফ ওয়েটের জন্য ডিফ্লেকশনটা বের করতে পারবো। দেন আমি এই দুটো ডিফ্লেকশন যোগ করার সাথে সাথে আমার কোশ্চেন এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কোশ্চেন বি তে নতুন করে কি যুক্ত করেছে? কোশ্চেন বি তে নতুন করে দেখেন একটা লাইভ লোড নিয়ে এসেছে, তেমন কোনো চেঞ্জ আসে নাই। বলেছে প্রি স্পেস প্লাস সেলফ ওয়েট প্লাস ইম্পোজ ফ্লো। তাহলে আপনি এখন আবার কি করবেন? আগের দুইটা টার্মস প্রি স্পেস এবং সেলফ ওয়েটের যে ডিফ্লেকশন গুলো ছিল সেটার সাথে আপনি অ্যাডিশনালি আরেকটা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন যোগ করবেন, সেটা ইম্পোজ লোডের জন্য, যেটা 8.4 kN/m। একই ফর্মুলা 5W L⁴ 384 EI। এই হচ্ছে আমাদের এ আর বি। এখন আমরা ম্যাথে দেখি সেই ওইভাবেই করা হয়েছে কিনা। যেহেতু আমাদের টেন্ডনটা ছিল স্ট্রেইট টেন্ডন, ঠিক আছে, স্ট্রেইট টেন্ডন ছিল। দেখেন স্ট্রেইট টেন্ডনের জন্য যে ফর্মুলা থাকে আমরা সবাই জানি, আমাদের ফর্মুলা থাকে কি, FE L² 8 EI। তো ওখানে ওরা বিভিন্ন ছোটখাটো সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দিয়েছে। দেখেন এখানে লিখেছে FE L², মানে আমাদের এফ বলতে হচ্ছে আমাদের এখানে এফটা কিন্তু বের করে নিতে হবে, কেন আমাদের এক্সপ্রেসে দেওয়া ছিল। এখানে খেয়াল করে দেখেন, এখানে এক্সপ্রেসে দেওয়া ছিল 1200 N/mm, এক্সপ্রেসে দেওয়া ছিল। আর এখানে কতগুলো টেন্ডন, সেই টেন্ডনের ডায়াটা দেওয়া আছে। তাহলে ক্রস সেকশনাল এরিয়া বের করবেন, এরিয়া বের করে স্ট্রেস কে গুণ করলে দেখেন এই যে এখানে ওরা কিলো নিউটনে নিয়ে গেছে, মানে ওরা স্ট্রেসটাকে ফোর্সে কনভার্ট করছে। দেন এই ফর্মুলায় ব্যবহার করছে FE L²। এফ এর জায়গায় ফোর্সের এই যে ফোর্সের এটা ব্যবহার করছে 120, ঠিক আছে। এরপরে ই এর জায়গায় 37, মানে এক্সেন্ট্রিসিটি 37, এটা গিভেন। এক্সেন্ট্রিসিটি দেখেন এই যে উপরে ম্যাথে, এখানে দেখেন এক্সেন্ট্রিসিটি স্ট্রেট কেবলে এক্সেন্ট্রিসিটি 30 মিলিমিটার দেওয়াই আছে। স্ট্রেট টেন্ডন, এটা একটা স্ট্রেট টেন্ডন, এই যে এখানে মেনশন করা আছে দিস ইজ স্ট্রেট কেবল, ঠিক আছে, স্ট্রেট কেবল এটাও মেনশন করা আছে। তো FE L² এল হচ্ছে 2.76 ছিল মিটার ওই স্প্যানের। তো স্প্যানকে ওরা মিলিমিটারে নিয়ে গেছে, মানে 1000 দিয়ে গুণ করছে, এই জন্য 2760 আসছে এবং এটাকে স্কোয়ার করছে। তারপর 8 এর জায়গায় 34 ছিল, 34 লিখেছে। আর হচ্ছে আয়ের জায়গায় আয়ের ভ্যালুটা কত ছিল? আয়ের ভ্যালুটা যদি আপনারা দেখতে চান এই যে উপরে দেখেন, ওই আয়ের ভ্যালুটা এখানে ওরা বের করেছে 666 × 10⁵ মিলিমিটার টু দি পাওয়ার 4। এখানে ওটা বসিয়েছে, বসিয়ে ওরা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন বের করছে। মধ্যে কথা হচ্ছে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন বের করছে। এবং আহ ওখানে ওরা একটা জিনিস করছে, ওরা কিলো নিউটনকে কিন্তু কি করছে, কিলো নিউটনকে কিন্তু নিউটনে নিয়ে আসছে। খুব ভালো করে খেয়াল করবেন, এখানে কিন্তু আমার 120 কিলো নিউটন ছিল, ওরা কিন্তু এটার সাথে 10⁻³ গুণ করে ওটাকে নিউটনে নিয়ে আসছে। কেন নিউটনে নিয়ে আসছে? নিচে ইসি এর ভ্যালু যখন লিখছে, ইসি এর ভ্যালুটা কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ারে থাকে, ওইটাকে দেখেন আবার 10⁻³ দিয়ে গুণ করে ওটাকে নিউটন পার মিলিমিটার স্কোয়ারে নিয়ে গেছে। মানে উভয় দিক থেকে চেঞ্জটা করতে হবে আপনার। হয় যদি আপনি ম্যাথের ভিতরে কিলো নিউটন প্রয়োগ করেন, তো সব ধরনের ওয়েটকে কিলো নিউটনে রাখতে হবে। আর যদি আপনি নিউটনে রাখেন, সব ধরনের ওয়েটকে নিউটনে রাখতে হবে। আর ডিস্টেন্সের ক্ষেত্রে যদি আপনি একবার মিলিমিটার অ্যাপ্লাই করেন, সবাইকেই মিলিমিটার নিয়ে যেতে হবে। তো এটা আশা করি আপনারা এগুলো বুঝেন, এটা নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই। এরপর হচ্ছে সেলফ ওয়েটের জন্য ডিফ্লেকশন, ডিফ্লেকশন ডিউ টু সেলফ ওয়েট ফর্মুলা এটাই 5, এখানে জি লিখছে বাট 5W L⁴ 384 EI। ডাব্লিউ কত ছিল? দেখেন ডাব্লিউ এর পরিবর্তে ওরা লিখেছে 0.48। ডাব্লিউ এর পরিবর্তে আমাদের দেখেন, আমরা একটু যদি উপরে যে দেখে আসি আমাদের সেলফ ওয়েটটা কত ছিল? 0.48। এখন আপনাদের কেউ একজন বলেন তো এই সেলফ ওয়েটটা আমরা কিভাবে বের করি? আপনাদের কেউ একজন বলেন। স্যার এরিয়ার সাথে হচ্ছে যে রো এটা কি মাল্টিপ্লাই করে ওই 24-এর সাথে আমাদের এরিয়াটা মাল্টিপ্লাই করে। হ্যাঁ, আমাদের ফেস এরিয়ার সাথে কিন্তু আমাদের কোনটা মাল্টিপ্লাই করতে হবে? ডেনসিটি মাল্টিপ্লাই করতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই সেলফ ওয়েট যেটা বেরিয়েছে, এখানে কিন্তু সেলফ ওয়েটটা কিন্তু দেওয়া থাকবে না পরীক্ষায়। সেলফ ওয়েটটা কিন্তু আপনার বের করে নিতে হবে। দেন ওরাও এই সেলফ ওয়েটটা বের করে এখানে বসিয়েছে, এল এর পরিবর্তে 2760 টু দি পাওয়ার 4 বসিয়েছে, 384। ই এর পরিবর্তে দেখেন 34 × 10⁻³ আবারও নিউটন পার মিলিমিটার স্কোয়ারে নিয়েছে। আয়ের ভ্যালুটা আগের মতো বসিয়েছে
এখানে ডিফ্লেকশন আসছে, এই ডিফ্লেকশন মাস্ট বি ইন ডাউনওয়ার্ড ডাইরেকশন। এটা কিন্তু ডাউনওয়ার্ড ডিফ্লেকশন যেহেতু সেলফ ওয়েট। দেন এখন যদি কি করি, ওরা দেখেন এখন ওয়ার্কিং লোড বের করেছে। ওয়ার্কিং লোড মানে সেলফ ওয়েট প্লাস ওয়ার্কিং লোড মানে হচ্ছে সেলফ ওয়েট প্লাস লাইভ লোড প্লাস ডেড লোড। এত সময় আমরা যে উপরে ডিফ্লেকশনটা বের করলাম, ডিফ্লেকশন ডিউ টু সেলফ ওয়েট, মানে ওইটা হচ্ছে ডেড লোডের জন্য বের করেছি। আর যখন কোনো কিছুকে ওয়ার্কিং লোড বলে, মাথায় রাখবেন ওয়ার্কিং লোড মানে হচ্ছে লাইভ লোড এবং ডেড লোডের দুইটা যোগ করলে যেটা পাওয়া যায় ওটাকে বলা হয় ওয়ার্কিং লোড। তো এখানে ওরা ডেড লোডটাকে 0.48 লিখেছে, দেন প্লাস 8.4, 8.4টা দেওয়া থাকবে। এই যে উপরে খেয়াল করেন ম্যাথে দেওয়া আছে 8 এখানে দেখেন এই যে এখানে দেখেন ইম্পোজ লোড কোশ্চেনে দেওয়া আছে। কোশ্চেন বি তে দেখেন বলা আছে ইম্পোজ লোড। ইম্পোজ লোড মিনস লাইভ লোডের কথা বলা হয়। 8.4 কিলো নিউটন পার মিটার দেওয়া আছে। ওরা কি করেছে, ওয়ার্কিং লোড বের করার জন্য ওরা 8.4 মানে ওই লাইভ লোডটাকে ডেড লোডের সাথে যোগ করে টোটাল বের করছে 8.8 কিলো নিউটন পার মিটার। দেন এটাকে ওরা নিউটন পার মিলিমিটারে নিয়ে গেছে। এখন মাথায় একটা জিনিস মনে রাখবেন, কিলো নিউটন পার মিটার, এই একই জিনিসটাকে নিউটন মিলিমিটারও বলা যায়। কেন, আপনি কিলো নিউটনকে নিউটনে নিতে চাইলে 1000 দিয়ে উপরে গুণ করবেন, আবার নিচে মিটার আছে এটাকে মিলিমিটার নিতে চাইলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তো সব মিলে আসলে 8.8 কিলো নিউটন মিটার যে কথা, 8.8 নিউটন পার মিলিমিটার কিন্তু সেম কথা। ঠিক আছে, এটা ব্যবহার করা যায়। এরপরে দেখেন এখন ওরা ডিফ্লেকশন যেটা বের করেছে ডিউ টু ওয়ার্কিং লোড, মানে এখন ওরা শুধুমাত্র ডেড লোডটা ব্যবহার করে নাই, ডেড লোড প্লাস লাইভ লোড দুটো একসাথে ব্যবহার করেছে। যেহেতু আমাদের কোয়েশ্চেন নম্বর বি তার রিকোয়ারমেন্টসটা ছিল ডেড লোড এবং লাইভ লোড একসাথে যোগ করে যে ডিফ্লেকশনটা আসে সেটা ক্যালকুলেট করার জন্য। তাহলে ওখানে দেখেন ডাউনওয়ার্ড ডিফ্লেকশন পেয়েছে 2.96। তাহলে আমরা আবার একটু রিভিউ করি আমাদের টেন্ডনের জন্য ডিফ্লেকশন, আপওয়ার্ড ডিফ্লেকশন 1.88, সেলফ ওয়েটের জন্য ডাউনওয়ার্ড ডিফ্লেকশন 0.16 এবং সেলফ ওয়েট প্লাস লাইভ লোডের জন্য ডাউনওয়ার্ড ডিফ্লেকশন 2.96 মিলিমিটার। ঠিক আছে, 2.96 মিলিমিটার। এখন যদি আমি আপনাদেরকে বলি যে আমরা এই প্রথম দুইটা কোশ্চেনে আনসার করতে পারবো কিনা, মানে এ আর বি, করা যাবে? জি স্যার, পারা যাবে। মানে প্রি স্ট্রেসের আপওয়ার্ড ডিফ্লেকশনটাকে আপনি সেলফ ওয়েটের ডাউনওয়ার্ড ডিফ্লেকশন দুটো যোগ করলে, মানে একটা প্লাস রাখবেন একটা মাইনাস রাখবেন, যোগ করে যা পাবেন সেটা ডিফ্লেকশনটা যেদিকে যায় আর কি। দেন বি নম্বর কোয়েশ্চেনে একইভাবে প্রি স্ট্রেস সেলফ ওয়েট প্লাস ইম্পোজ লোড, আমরা কিন্তু একসাথে ওয়ার্কিং লোড ধরে একটা ডিফ্লেকশন বের করেছিলাম 2.96। সো ওই 2.96 কে আপনি যদি পজিটিভ ধরেন, প্রি স্ট্রেসের ডিফ্লেকশনটাকে নেগেটিভ ধরেন, দেন আপনি ওখান থেকে যোগ করে একটা ডিফ্লেকশন পাবেন। তার মানে আমার কোয়েশ্চেন এ আর বি শেষ। এখন কোয়েশ্চেন নম্বর আছে ক্র্যাকিং লোড। ক্র্যাকিং লোড দেখেন এখানে ক্র্যাকিং লোডের একটা সুন্দর ডেফিনেশন দেওয়া আছে যে হোয়াট ইজ ক্র্যাকিং লোড। দেখেন এখানে বলা আছে যে ক্র্যাকিং লোডটা কি। তো মেইনলি ক্র্যাকিং লোড বলতে সেই লোডটাকে বোঝানো হয় যে একটা গার্ডারে আপনি কোনো কোনো প্রকার স্টিল প্রোভাইড করেন না, তাহলে একটা গার্ডার কমপ্লিটলি কনক্রিট দিয়ে তৈরি করে। একটা কমপ্লিটলি কনক্রিট দিয়ে তৈরি করা গার্ডারে যখন আপনি লোড দিবেন, ওই গার্ডারটা কিন্তু কিছু সময় পরে ফ্লেক্সার স্ট্রেসিং এর জন্য ও কিন্তু ভেঙে যাবে, ফেইলিওর হবে। তো এটাকে বলা হয় র স্ট্রেসিং ক্যাপাসিটি বা র ক্যাপাসিটি অফ গার্ডার। মানে একটা গার্ডারে আমি কোনো স্টিল দিচ্ছি না, কোনো টেন্ডন দিচ্ছি না, তাহলে সে এই অবস্থায় শুধু স্ট্রেস নিতে পারে, ওইটাকে বলা হয় মডুলাস অফ রাপচার। এই জন্য ওরা বলছে দ্য ক্র্যাকিং লোড অন দ্য বিম corresponds to the load which causes a stress which is equivalent to the modulus of rupture. তো মডুলাস অফ রাপচারের সমপরিমাণ স্ট্রেস যে লোডের জন্য গার্ডারে ডেভেলপ হয়, ওই পরিমাণ লোডকে বলা হয় ক্র্যাকিং লোড। ঠিক আছে, আর ক্র্যাকিং লোড মাথায় রাখবেন কখনো আপওয়ার্ডে তৈরি হয় না। একটা গার্ডার যদি কখনো ভেঙে যায়, অবভিয়াসলি তার বটম থেকে ভেঙে যাবে। এই জন্য এই লোডটা সবসময় সফিটে, এট দ্য সফিট অফ দ্য বিম, বিমের সফিটেই এই লোডটা ঘটবে। তার মানে একটা বিমে ক্র্যাকিংটা হবেই মূলত মডুলাস অফ রাপচারকে যদি আমরা ওভারকাম করে যাই, বা মডুলাস অফ রাপচারটা যদি ওভারকাম করতে পারি,
অতিরিক্ত লোডের জন্য, তখনই বিমে বা গার্ডারে ক্র্যাকিংটা হবে, এবং ক্র্যাকিংটা হবে অবশ্যই সকেট অফ দ্য বিমে। এটা কিন্তু এখনো কনফিউশন আছে কিনা এই লাইনটার ব্যাপারে? কনফিউশন থাকলে বলেন। স্যার বুঝি নেই। কি বুঝেন নাই সেটা বলেন। সবাই কি শুনতে পাচ্ছেন নাকি না? সবাই জয়েন হয়ে আছে? জি স্যার, শুনতে পাচ্ছি। এই মাহফুজ কোথায়? স্যার আসছি স্যার। এই আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। বুঝছেন কিনা, বুঝতেছেন কিনা আপনি? স্যার, শেষের লাইনটা স্যার বুঝি নেই। আচ্ছা, আমরা লাইনটা নিয়ে একটু পরে গবেষণা করি তাহলে। লাইনটা যখন আমি ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো তখন বুঝতে পারবেন। আচ্ছা, এখান থেকে দেখেন একটু বোঝার ব্যাপার আছে, এখানে একটু ভালো করে খেয়াল রাখবেন। এই জায়গাটুকু বোঝার ব্যাপার আছে, খুব বেশি কঠিন না। আমরা এফ সমান কি জানি? এমসি ওভার আই, রাইট? এফ এ স্ট্রেসিং বের করার ফর্মুলা, আমরা যদি ফ্লেক্সিবল স্ট্রেস মানে হ্যাঁ স্যার। শুধু মোমেন্ট থেকে বের করতে চাই, তাহলে এমসি ওভার আই জানি না? এফ সমান সমান এমসি ওভার আই। জি স্যার। তাহলে এম সমান কি হবে? F into force এম into সমান সমান F into ফোর্স D. না, ফোর্স। এফ এফ কিন্তু ফোর্স না, এফ হচ্ছে ফ্লেক্সিবল স্ট্রেস। আচ্ছা, stress. আমরা ফ্লেক্সিবল স্ট্রেস এর এফ সমান এমসি ওভার আই জানি কিনা? হ্যাঁ। জানি নাকি ভুলে গেছি সেটা বলুন। জি স্যার জানি স্যার। জানি তো মনে হচ্ছে না আপনাদের কথা শুনে। এগুলো বলছি, আমি তো ভুলে গেছি, ও কিন্তু চালাই না এগুলা। তাহলে ওইখান থেকে মোমেন্ট বের করলে হবে যে ওই স্ট্রেস ইনটু আই ডিভাইড বাই সি, এরকম কিছু আর কি। হ্যাঁ দেখেন, তাহলে আমরা যদি এফ সমান সমান এমসি ওভার আই থাকে, ঠিক আছে? আচ্ছা দেখি, এই আগে না কিছু ড্রয়িং করার টুলস ছিল এখানে, সেগুলো চলে গেছে। স্যার এই যে পাশেরটাতে, এই যে নিচে যে ত্রিভুজ, চতুর্ভুজ, সার্কেল যেটা করা আছে এখানে আইকনটাতে। আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা জি এখানে কোনটাতে? অ্যাক্টিভিটিস। স্যার, এখানে একটা ওই যে ড্রয়িং করে, মাইরো একটা আছে, মাইরো একটা দেখতেছি, ওটা দিয়ে চালাতে পারবেন। এটা দিয়ে কি ড্রয়িং করা যাবে? জি, ড্রয়িং করা যায় এটা দিয়ে, হোয়াইট বোর্ড আর কি। আচ্ছা, এটা তো এখন ইনস্টল করে আরেক সময় নিতে হবে। স্যার সমস্যা নাই, ওয়েবসাইটেও ফ্রিতে চালাতে পারবেন, ওয়েবসাইটে মাইরো দিয়ে সার্চ দিলে চলে আসবে, অনলাইন হোয়াইট বোর্ড দিয়ে সার্চ দিলে চলে আসবে। স্যার এটা, জি স্যার।
এই আপনারা একটু ওয়েট করেন, আমি একটু মাউসটা নিয়ে আসি। স্যার আচ্ছা, একটা ফর্মুলা আমাদের ছিল না, এফ সমান সমান এফ সি ওভার আই। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেন এফ এম সমান সমান কি লেখা যায় তাহলে? স্যার এফ ইন্টু আই বাই সি। এফ আই বাই সি, ঠিক আছে, এটা লেখা যায়। তো আমরা আবারও ম্যাথে ফিরে যাই। দেখেন এখানে যেটা ওরা লিখেছে, এই অংশটুকু ভালো করে খেয়াল করেন। এই যে ফোর, আমার মডুলাস অফ রাপচার দেওয়া ছিল ফোর, মানে এটাকে ওরা এফ হিসেবে ধরেছে। তারপর কি লিখেছে এখন, আই বাই সি কে কি লেখা যায় বুঝতে পারবেন? আই বাই সি কে কিন্তু সেকশন মডুলাস বা জেড লেখা যায়, জানেন কিনা? জি স্যার। জানেন? আমি তো দেখলাম আপনারা অফিসারের ম্যাথে এইভাবে করেন, আই বাই সি দিয়ে। তো আই বাই সি সমান জেড লেখা যায়, তার মানে আমি এই ফর্মুলাটা কি লিখতে পারি? এফ ইন্টু জেড, এইভাবে কিন্তু লেখা যায়, এফ ইন্টু জেড। তো আমরা আবারও ম্যাথে ফিরে যাই। দেখেন এখানে ফোর হচ্ছে এফ, আর সিক্স 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 ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি, এটা হলো জেড। জেডটা কিভাবে বের হয়েছে? আই বাই সি, ঠিক আছে, আই বাই সি। আর এখানে টেন টু দি পাওয়ার সিক্স দিয়ে ডিভাইড করার কারণ কি? টেন টু দি পাওয়ার থ্রি দিয়ে ডিভাইড করার কারণ হচ্ছে নিউটনটাকে কিলো নিউটনে নিয়ে গেছে, আর আরো এক্সট্রা টেন টু দি পাওয়ার থ্রি গুণ করার কারণ হচ্ছে যে মিলিমিটার গুলো ছিল সেটা মিটারে মিটারে নিয়েছে। তাহলে এখানে গুণ করে আসলে ওরা কি বের করতে চাইলো? এটা দেখেন এম সমান সমান এফ ইন্টু জেড। তো এফ আর জেড গুণ করে ওরা কিন্তু একটা মোমেন্ট বের করছে, যে মোমেন্টটা আসলে ক্র্যাকিং মোমেন্টের সাথে সম্পর্কিত, এবং ওই মোমেন্টটাকে আপনি এম সি আর, মানে এম সি আর মানে এম ক্র্যাকিং মোমেন্ট নাম দিতে পারেন। বোঝা গেল কিনা? এম সি আর সমান সমান এফ ইন্টু জেড। তো সেটা এখানে করেছে, ওরা ক্র্যাকিং মোমেন্টের পরিমাণটা বের করেছে, মডুলাস অফ রাপচারকে ব্যবহার করে কি পরিমাণ ক্র্যাকিং মোমেন্টস পাওয়া যেতে পারে সেটা ওরা বের করেছে, 2.664 কিলোনিউটন মিটার। দেখেন তো এটা নিয়ে কনফিউশন আছে কিনা, এটা বের করা নিয়ে কনফিউশন আছে কিনা এটা বলুন। জেড যেটা বের করব এটা কি স্যার মোমেন্টের মানে আয়ের আইকে সাপেক্ষে সি, করব? আইকে, হ্যাঁ হ্যাঁ, আই এর সাপেক্ষে না, আইকে বাই আইকে আইকে সি দিয়ে ডিভাইড করবেন। এখন স্যার আরেকটা মানে ফর্মুলা দিয়েও বের করা যায় জেড, যেমন হচ্ছে বি এইচ স্কোয়ার ডিভাইডেড বাই সিক্স।
এটা দিয়ে করলে না না হবে? না, ওটা দিয়ে করতে হবে না, আপনি আই কে সি দিয়ে আই বের করবেন। হ্যাঁ, আর যেটা ম্যাথে যেটা আপনার সি, এই ম্যাথে সি হচ্ছে 100। কেন, এখানে হচ্ছে ডেপথ ছিল 200 মিলিমিটার, তাহলে আমার সি কত হবে? 100। ঠিক আছে স্যার, আমার বুঝছি। নিউট্রাল এক্সিস টপ থেকে কত ছিল? 100 তে ছিল। হ্যাঁ, সেটা ওরা আই এর ভ্যালুটাকে সরাসরি সি দিয়ে ভাগ করছে। এখন আর কি ফর্মুলা আছে অত বেশি জানার দরকার নেই, আপনি আই কে সি দিয়ে ভাগ করবেন, এতটুকু জানলেই হবে। বোঝা গেছে কিনা? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যে মোমেন্টটা আসছে, এই পরিমাণ মোমেন্টের অ্যাপ্লাই করলে একটা গার্ডার, যদি টেন্ডন ছাড়া একটা গার্ডার তৈরি করা হয়ে থাকে, টেন্ডন এবং কোনো স্পিল ছাড়া যদি একটা গার্ডার তৈরি করা হয়ে থাকে, অনলি এই পরিমাণ মোমেন্ট অ্যাপ্লাই করলে গার্ডারটা ভেঙে যাবে। এটাকে বলা হচ্ছে ক্র্যাকিং মোমেন্ট। ঠিক আছে, এই যে 2.64, এটাকে বলা হচ্ছে রাপচারের জন্য ক্র্যাকিং মোমেন্ট। তাহলে টোটাল ক্র্যাকিং মোমেন্ট ওরা কেন এটা করবে, যে 8.447 এবং 2.664 এটা কিভাবে আনলো ওরা? 2.664 তো অলরেডি আমি, একটা গার্ডার যদি টেন্ডন ছাড়া তৈরি করা হয়ে থাকে তার ক্যাপাসিটি কত আমি জানি, 2.664। আর আগে থেকেই দেখেন তার মোমেন্ট নেওয়ার ক্যাপাসিটি ছিল কত? 8.447। এটা কিভাবে বের করেছি? আমরা যে WL²/8 ফর্মুলাটা জানি, এর ফর্মুলাটা জানি, এটাকে কিভাবে লেখা যায়? 0.125 WL² লেখা যায় কিনা? এই ফর্মুলাটাকে এইভাবে লেখা যায়, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 1/8 করলে 0.125 আসে। হ্যাঁ, তো ওরা কিন্তু এইভাবে দেখেন অনেক, একবার ওরা এই যে ওয়ার্কিং মোমেন্টটা বের করে নিয়েছে। কেন, আপনার ওয়ার্কিং লোডটা আপনি আগে বের করেছেন না, এই যে 0.48 প্লাস 8.4, এটা দিয়ে আপনি ওয়ার্কিং লোড বের করেছিলেন আগে ডিফ্লেকশন বের করার সময়। ওই পরিমাণ ওয়ার্কিং লোডকে ব্যবহার করে ওয়ার্কিং মোমেন্ট কি পরিমাণ আছে সেটাও আপনি বের করেছেন, 8.447। তাহলে এই একটা গার্ডার যেটা টেন্ডন দিয়ে তৈরি, মানে যেটার ভিতরে টেন্ডন আছে, সেটাকে যদি আপনি ভেঙে ফেলতে চান, তাহলে আগে তার টেন্ডনের ক্যাপাসিটিকে ওভারকাম করতে হবে, এরপরে তার কনক্রিটের ক্যাপাসিটিকে ওভারকাম করতে হবে। এই জন্য 8.44 এই মোমেন্টটার সাথে যোগ করা হয়েছে। এখন রাপচারের যে পার্টটা আছে, রাপচারের যে মোমেন্ট 2.664, এটা অ্যাড করে টোটাল ক্র্যাকিং মোমেন্ট করা হয়েছে এই দেখেন 11.11 কিলোমিটার ক্র্যাকিং মোমেন্ট। তাহলে টোটাল কিভাবে বের করেছে বুঝছেন কিনা? এখানে কনফিউশন স্যার আছে? বুঝছি। আপনার রাপচার ক্যাপাসিটির সাথে আপনার ওয়ার্কিং ক্যাপাসিটি যোগ করতে হবে। মানে একটা গার্ডার তো আর শুধুমাত্র কনক্রিট দিয়ে তৈরি না, তাহলে আপনি শুধু কনক্রিট দিয়ে তৈরি করলে সেটার ক্যাপাসিটি কি, এবং কনক্রিট প্লাস আপনার টেন্ডন দিয়ে তৈরি করলে সেটার ক্যাপাসিটি কি, দুইটা যোগ করার পরেই তো ওই গার্ডারটাকে ভাঙার জন্য টোটাল ক্র্যাকিং মোমেন্টটা আপনি বের করতে পারবেন। বুঝছেন কিনা আপনারা? এই কনফিউশন আছে? অপু, মাহফুজ, কনফিউশন আছে আপনাদের? না স্যার, এটা বোঝা গেছে। আচ্ছা, বোঝা গেছে। এখন দেখেন ক্র্যাকিং লোড তাহলে কিভাবে বের করতে হবে। আমরা যদি মোমেন্ট বের করার ফর্মুলা জানি WL²/8, তাহলে W সমান কি হয়? 8 ইন্টু মোমেন্ট বাই L², 8 ইন্টু মোমেন্ট বাই L², তাই তো নাকি? যদি আমার মোমেন্ট বের করার ফর্মুলা WL²/8 হয়, মোমেন্ট বের করার ফর্মুলা যদি WL²/8 হয়, তাহলে W বের করার ফর্মুলা কি? 8 ইন্টু মোমেন্ট বাই L²। হ্যাঁ স্যার। তো দেখেন সেটাই ব্যবহার করছে, 8 ইন্টু মোমেন্ট বাই L²। এটা দিয়ে ওরা কি বের করেছে? ক্র্যাকিং লোড। আমাদের ক্র্যাকিং লোড কত আসছে? 11.7 কিলো নিউটন পার মিটার অথবা নিউটন পার মিলিমিটার। ক্র্যাকিং লোড এটা আসছে। বোঝা গেছে? এই ক্র্যাকিং লোড বুঝছেন কিনা, কিভাবে বের করতে হ্যাঁ হবে? স্যার বুঝছি। আচ্ছা, আমার আগে ওয়ার্কিং লোড কত ছিল, এখন একটু আমরা কম্পেয়ার করে দেখি। আমার আগে ওয়ার্কিং লোড কত ছিল দেখেন, এই যে 8.8 নিউটন কিলো নিউটন পার মিলিমিটার অথবা নিউটন পার মিলিমিটার, এটা ছিল ওয়ার্কিং লোড। আমার কিন্তু ক্র্যাকিং লোড কত আসছে? 11.7 পার মিলিমিটার। তার মানে এই গার্ডার থেকে
এই গার্ডারে ক্র্যাক ডেভেলপ করার জন্য আপনার মিনিমাম লোড হলো 11.7 নিউটন পার মিলিমিটার। এই পরিমাণ লোড আপনাকে ইম্পোজ করার পরে গার্ডারে ক্র্যাক দেখা দিবে, তার আগ পর্যন্ত কোনো ক্র্যাকই দেখা দিবে না। ওয়ার্কিং লোড যেটা 8 পয়েন্ট সামথিং ছিল ওইটাতে কিন্তু ক্র্যাক দিবে না। ক্র্যাকিং লোড দেখার জন্য আপনাকে মিনিমাম লোড অ্যাপ্লাই করতে হবে 11.7 নিউটন পার মিলিমিটার অথবা কিলো নিউটন পার মিটার। বোঝা গেছে? এখন আপনি ক্র্যাকিং লোডের জন্য ডিফ্লেকশনটা বের করবেন, ফর্মুলা আগের মতোই 5W L⁻⁴/384 EI। তাহলে আমার সি নম্বর কোশ্চেন দেখেন, সি নম্বর কোশ্চেন কি চেয়েছিল? ফাইন্ড দ্য ডিফ্লেকশন অ্যাট ক্র্যাকিং লোড। ক্র্যাকিং লোডের জন্য ডিফ্লেকশন কত সেটা বের করেন। তো আমরা ক্র্যাকিং লোড বের করার পরই আমরা সেটা 5W L⁻⁴/384 EI ফর্মুলায় ব্যবহার করেছি এবং ক্র্যাকিং লোডের জন্য ডিফ্লেকশনটা ফাইন্ড আউট হয়ে গেছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন ম্যাথটা একটু নতুন ডাইমেনশনে ট্রান্সফর্ম হয়েছে। নতুন ডাইমেনশনে কিভাবে ট্রান্সফর্ম হয়েছে সেটা বোঝার জন্য বিষয়টা হচ্ছে এরকম, এই ফর্মুলাটা এটা আপনারা মোটামুটি মুখস্থ রাখবেন। এটা একটা প্রমাণ আছে, ছোটখাটো প্রমাণ। ওই প্রমাণটা এখন আর বোঝানোর সুযোগ নেই, এটা একটা আর্টিকেলের ভেতরে আছে, বইয়ের ভেতরে, বইয়ের আর্টিকেলে আছে। এই bx²/2 তারপর হচ্ছে মডুলার রেশিও স্টিল এরিয়া প্লাস ইন্টু d−x। এখন এখানে টার্মস কোনটা কি বোঝায় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বি কি বোঝায়? বি হচ্ছে দেখেন উইথ অফ দ্য ক্রস সেকশন, যেটা দেওয়াই আছে। কি হচ্ছে ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথ মিনস এটা হচ্ছে স্টিলের ওই যে আমরা স্টিলের যে ইফেক্টিভ ডেপথ জানতাম ওই রকমই অনেকটা। মেইনলি হচ্ছে এখানে একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ বলেন, কোন ব্যাচ? এই আপনাকে আমি দেখি নাই কেন কখন? আচ্ছা, আপনারা সব কোথেকে আসছেন? 32 আপনিও? আচ্ছা, এই আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি সবাই? জি স্যার। আচ্ছা, এই যে bx²/2 মডুলার রেশিও স্কেল এরিয়া d−x, এই ফর্মুলাটা আপনারা ব্যবহার করে এক্স এর ভ্যালুটা মূলত আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। পরবর্তী ডি এবং সি ই টার্মসটা আমার বের করার জন্য আমার মূলত এক্স এর ভ্যালুটা লাগবে। তো এক্স দেখেন উপরে সুন্দর করে তার একটা নাম দেওয়া আছে, ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিস ফ্রম দ্য টপ ফাইবার। ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিস ফ্রম দ্য টপ ফাইবার। ঠিক আছে? এখন একটা সেকশন যখন ক্র্যাক হয়ে যায়, ঠিক আছে, একটা সেকশন যখন ক্র্যাক হয়ে যায় তার নিউট্রাল এক্সিস কিন্তু ওই যে 100 100 কে যেমন আমরা সরি আমাদের ডেপথ দেওয়া ছিল 200, আমরা এটা নিউট্রাল এক্সিস কত ধরে নিয়েছিলাম? 100 ধরে নিয়েছিলাম না? আমাদের ডেপথ ছিল মানে গার্ডারের ডেপথ ছিল কত? গার্ডারের এরকম ডেপথ এই ডেপথটা ছিল কিন্তু 200। তা আমরা ধরে নিয়েছি যে 100তে তার নিউট্রাল এক্সিসটা 100তে থাকবে। এটা আমাদের একটা রাফ এস্টিমেশন বিফোর ক্র্যাক। কিন্তু ক্র্যাক যদি গার্ডারে যদি ক্র্যাক হয়ে যায় তখন কিন্তু আপনি নিউট্রাল এক্সিস এইভাবে রাফ ভাবে মাঝামাঝিতে ধরে নিতে পারছেন, তার নিউট্রাল এক্সিসের পজিশন চেঞ্জ হয়ে যায়। তো নিউট্রাল এক্সিসের পজিশন চেঞ্জ হয়ে কোথায় যাচ্ছে, হ্যাঁ, কোথায় নিউট্রাল এক্সিসের পজিশন আছে সেটা আপনাকে জানতে হবে। তো সেটা হচ্ছে এক্স, যে পরিবর্তিত মানে একটা সেকশন যখন ক্র্যাক হয়ে গেল, ঠিক আছে, প্রথমে যদি আপনি একটা গার্ডারে লোড চাপান প্রথমে কিন্তু ক্র্যাক হবে না। ঠিক আছে, যত সময় তার রাপচার মডুলাস অফ রাপচার ওভারকাম না করে যাবে তত সময় কিন্তু তার ক্র্যাক হবে না। এরপর যখন লোডিং এর জন্য মডুলাস অফ রাপচারকে পাস করে চলে যাবে বা ক্র্যাকিং মুভমেন্টকে বা ক্র্যাকিং লোডকে পাস করে চলে যাবে, তখন কিন্তু ওই গার্ডারের নিচের দিকে ক্র্যাক দেখা শুরু করবে। আর যখনই ক্র্যাক দেখা শুরু হবে তখন কিন্তু আপনি ওই যে ডেপথের অর্ধেক করে নিউট্রাল এক্সিস বের করে ফেলবেন, ওইটা কিন্তু তখন বের করা যায় না। তখন এই ফর্মুলা দিয়ে আপনি নিউট্রাল এক্সিস এর পজিশনটা কোথায় আছে সেটা বের করতে হবে। তো ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিস ফ্রম দ্য টপ ফাইবার, ওরা এই এক্স বলতে যেটা বোঝানো হচ্ছে আমি এখানে ছবি এঁকে আপনাদেরকে সেটা বোঝাচ্ছি। মনে করেন এটা ছিল আগের নিউট্রাল এক্সিসটা,
আর বর্তমানে নিউট্রাল এক্সিসটা মনে করেন এই যে আমি ঢেউ ফেলানোর যে দাগটা দিয়েছি, বর্তমানে মনে করেন নিউট্রাল এক্সিসটা এখানে চলে আসছে ক্র্যাক হওয়ার পরে, বিমে ক্র্যাক দেখা দেওয়ার পরে এটা। তো এক্স এর ভ্যালু বলতে বোঝানো হচ্ছে ক্র্যাক হওয়ার পরে যে নতুন নিউট্রাল এক্সিস, ওই এক্সিস টপ থেকে ওই এক্সিস এর ডিস্টেন্সটা কত, এটাকে এক্স হিসেবে ওরা ইন্ডিকেট করেছে। তাহলে এক্স কি বুঝছেন কিনা আপনারা? বোঝা গেছে এক্স কি? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, একটা জিনিস আর জানার ছিল স্যার, ডিটা কিভাবে বলেন। বের করবো আমরা? ডি ডি ডিটা তো, কিভাবে বের হ্যাঁ করবো? ডি তো দেওয়াই আছে। আচ্ছা, ডি কিভাবে বের করবেন আপনি বলছেন যে ইফেক্টিভ ডেপথ কিভাবে বের করবে? আচ্ছা, হ্যাঁ ডি আমরা বলছি। দেখেন, আমার টেন্ডন যেটা ছিল, টেন্ডন সেটা ক্রস সেকশন ছিল আগে আগে যে নিউট্রাল এক্সিসটা ছিল সেটা থেকে 37 মিলিমিটার নিচে ছিল। এটা দেওয়াই আছে নাকি 37 মিলিমিটার নিউটন টেন্ডনের আচ্ছা, এক্সেন্ট্রিসিটি দেওয়া ছিল। দেন বুঝতে আপনি পারছি। ওখানে ওখানে আরো 100 যোগ করবেন, তাহলে টোটাল কত হচ্ছে? 137 অন 37। বোঝা হ্যাঁ গেছে? স্যার, বুঝতে পারছি। তাহলে ওইটা দিয়ে আপনি ডি বের করবেন। এক্স উভয় ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা জানা থাকবে না, দেন এখান থেকে এক্স এর ভ্যালুটা বের হয়ে আসবে। দেন আপনি যেহেতু একটা এক্সিসের নিউট্রাল এক্সিসটা চেঞ্জ হয়ে গেল, তো নিউট্রাল এক্সিস চেঞ্জ হয়ে গেলে এটার ইফেক্টটা ইনার্শিয়ার উপরে পড়বে কিনা, মানে আমরা যদি আমাদের নিউট্রাল একটা রেক্টেঙ্গুলার সেকশনের যদি নিউট্রাল এক্সিস মিডলে থাকে তাহলে বি এইচ কিউব বাই 12, এই ফর্মুলা আমরা মোটামুটি সবাই জানি, বি এইচ কিউব বাই 12 করলে ইনার্শিয়া বের হয়ে যায়। কিন্তু যদি নিউট্রাল এক্সিসটা মিডলে না থেকে শিফট করে একটু উপরে বা নিচে চলে আসে, তখন আমার ইনার্শিয়া চেঞ্জ হয়। ওই চেঞ্জটা আমরা কিভাবে বের করি? বি এইচ কিউব বাই 12 প্লাস এ আর স্কোয়ার, এইভাবে বের করি কিনা, বা এডি স্কোয়ার, এইভাবে আমরা বের করি না পরিবর্তিত ইনার্শিয়া? কিভাবে বের করা হয় এভাবে বের করতে হবে। জানেন কিনা? পরিবর্তিত ইনার্শিয়া কিভাবে বের করে? জি স্যার, জানি স্যার, তাকে মোমেন্টটা তো নিশ্চয়ই আচ্ছা, থাকে। পরিবর্তিত ইনার্শিয়াটা আপনারা বের করবেন, ওই পরিবর্তিত ইনার্শিয়া এবং নিউট্রাল এক্সিসের এই ডেপথ, এই দুইটা আমার কাজে লাগবে। এরপরে আর ম্যাথে তেমন চ্যালেঞ্জিং কিছু নাই, এই ম্যাথটা আসলে অত কঠিনও না, এই ধরনের টাস্ক আপনারা এর আগেও করে আসছেন। এখন দেখেন আমরা ডিআরই তে কি চেয়েছে সেটা একটু দেখে আসি। আমাদের ডিআরই তে চেয়েছে, দেখেন দুইটা ম্যাথই একই আসলে। ডিআরই তে চেয়েছে, ডি তে চেয়েছে 1.4 টাইমস দ্য ওয়ার্কিং লোড। আর আমরা এই ওয়ার্কিং লোড কিন্তু বি এর ক্যালকুলেশনটা করার সময় আমরা এই ওয়ার্কিং লোডটা কিন্তু বের করেছি। ওয়ার্কিং লোডটা কিভাবে বের করে? ডেড লোড এবং লাইভ লোডের টোটাল ভ্যালুটা একসাথে যোগ করার পরে ওইটা হলো ওয়ার্কিং লোড হয়ে যায়। এখন ওরা বলতেছে যদি গার্ডারের উপরে ওয়ার্কিং লোডের 1.4 টাইমস, মানে ওয়ার্কিং লোড যা ছিল তার 1.4 টাইমস লোড যদি গার্ডারের উপর চাপানো হয় বা গার্ডারের উপর ইম্পোজ করা হয়, তাহলে গার্ডারের ডিফ্লেকশনটা কত হবে? আর ই এর ম্যাথটা বলতেছে যে ওয়ার্কিং লোডের 1.8 টাইমস যদি আর 1.8 টাইমস যদি গার্ডের উপরে ইম্পোজ করা হয় তাহলে ডিফ্লেকশন হবে। মানে ডি এবং ই দুইটাই কিন্তু তাদের রিকোয়ারমেন্টস এবং ডিমান্ড একই, মানে একই ভাবে আপনাকে করতে হবে। তাহলে আমরা ডি আর ই কি চেয়েছে এটা আমরা দেখি ওরা কিভাবে বের করেছে। দেখেন এখানে ডি নম্বর কোয়েশ্চেনটা আনসার ওরা দেখেন কিভাবে করেছে। তাহলে প্রথমে ওরা ওয়ার্কিং লোড যেটা আমার 8.86 ছিল, যেটা 8.86 ছিল সেটাকে 1.46 দিয়ে ওরা নতুন পরিবর্তিত স্টেজে ওয়ার্কিং লোডটা কত সেটা বের করেছে, 13.13 কিলো নিউটন পার মিটার আসছে 1.46 গুণ করার পরে। এরপরে মোমেন্ট বের করার ফর্মুলা কি? ডাব্লিউ এল স্কয়ার বাই 8। তো ওরা কি করছে? ডাব্লিউ কে দেন 2.76, যেটা এল স্প্যানের লেন্থ, ওটা স্কয়ার ডিভাইডেড বাই 8, মানে ওরা করেসপন্ডিং মোমেন্টটা বের করেছে করেসপন্ডিং মোমেন্টের। এখন একটু খেয়াল রাখবেন, বিমটা কিন্তু অলরেডি তার কোনটাকে কোন স্ট্রেসটা পার করে চলে গেছে? ক্র্যাকিং স্ট্রেসটা পার করে চলে গেছে। আমরা এতদিন পর্যন্ত ডিফ্লেকশনের যে ফর্মুলাগুলো ব্যবহার করছি ওইটা কিন্তু বিমটা ডিফ্লেকশন হওয়ার আগ পর্যন্ত ওই ডিফ্লেকশনের ফর্মুলাগুলো, সরি ক্র্যাকিং হওয়ার আগ পর্যন্ত এই ডিফ্লেকশনের ফর্মুলাগুলো ওকে। বাট একটা গার্ডার যখন ক্র্যাকড হয়ে যাবে তখন কিন্তু ওই যে আপনি 5W L⁴ অথবা আগে যে ফর্মুলাগুলো জানতেন এই ফর্মুলাগুলো কিন্তু ওইভাবে তখন একটা ঢালাও ভাবে ব্যবহার করতে পারবেন না, তখন আপনাকে ক্র্যাক সেকশনের জন্য আলাদা কিছু ফর্মুলা ব্যবহার করতে হবে। তো করেসপন্ডিং ডিফ্লেক্ট ক্র্যাক সেকশনের জন্য করেসপন্ডিং ডিফ্লেকশনের যে ফর্মুলা দেখেন এখানে দেওয়াই আছে,
এই ফর্মুলাটা এত কঠিন না, এখানে সবগুলো টার্মস আমাদের আগেই বের করা আছে। 5L, এল স্কোয়ার মানে এল এর ভ্যালু আমরা আগে থেকে জানি, এটা 2.76 মিটার ছিল, ওইটাকে আপনি মিলিমিটার নিয়ে যাবেন, এখানে দেখেন ওরা মিলিমিটারে ব্যবহার করছে। এমসিআর মানে ক্র্যাকিং মোমেন্ট, ক্র্যাকিং মোমেন্ট এই যে আমরা এখানে বের করেছি দেখেন, এই যে এখানে দেখেন ক্র্যাকিং মোমেন্ট এই 11.1 কিলো নিউটন পার মিটার, এখানে আমরা ক্র্যাকিং মোমেন্ট এখানে কিন্তু আমরা বের করেছিলাম। ওইটাকে বলা হচ্ছে এমসিআর, ক্র্যাকিং মোমেন্ট প্লাস তারপর দেখেন ক্র্যাকিং মোমেন্ট। আচ্ছা, এখানে মাঝখানে একটা হবে, পার্টিশন হবে, এই প্লাসটা আসলে এর উপরে হবে না, এই যে নিচের ম্যাথের টার্মসটা দেখেন প্লাসটা কোথায় আছে, বোঝা যাচ্ছে কোথায় আছে প্লাসটা? জি স্যার। দেখেন তুমি ওরা মানে বইয়ে আসলে প্লাসটা চলে গেছে এমসিআর এর পাশে, কিন্তু আসলে এমসিআর এর পাশে হবে না, এমসিআর ডিভাইডেড বাই ই ইন্টু আই, এরপরে প্লাস, তারপরে হচ্ছে নতুন আরেকটা টার্মস এম মাইনাস এমসিআর ডিভাইডেড বাই 0.85 ইআই। বোঝা গেছে কিনা কিভাবে ফর্মুলাটা আছে? এই সবাই বুঝছেন নাকি? কথা না বললে বুঝবো কিভাবে, বুঝছেন কিনা এই ফর্মুলাটা? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এমসিআর এর জায়গায় আপনি এমসিআর বসেন, এমসিআর তো দেওয়াই আছে, তো ওরা দেখেন আসলে 10⁻³ দিয়ে গুণ করছে কেন, আসলে ওরা যেটা করেছে কিলো নিউটনটাকে নিউটনে নিয়ে গেছে, ঠিক আছে। এরপরে নিচে দেখেন ই এর ভ্যালুটা লিখছে। আচ্ছা, কিলো নিউটনটাকে নিউটনে নিয়ে যায় নাই, ওরা আসলে কি করছে আমাকে একটু বলেন তো কি করছে? এমসিআর কত ছিল আমাদের? এমসিআর ছিল হচ্ছে কিলো নিউটন মিটার, এখানে কি করা হয়েছে সেটা বলেন। এমসিআর এখানে নিচে ই এর ভ্যালু লিখছে, আর এখানে দেখেন এখানে আইজি লিখছে, আইজি মানে হচ্ছে সেকশনটা ক্র্যাক হওয়ার আগে তার যে ইনার্শিয়া ছিল, যেটা মিডল এক্সিসে বের করা হচ্ছিল, সেই যে ইনার্শিয়াটা ছিল ওইটা কিন্তু 666 × 10⁵ মানে ওইটা এই ইউনিটে নিয়ে গেছে, বোঝা গেছে। আর এখানে এম এর ভ্যালু দেখেন, আমাদের এম এর ভ্যালু বর্তমানে করেসপন্ডিং মোমেন্টে এম এর ভ্যালু 12.4 কিলো নিউটন মিটার, এখানে দেখেন 12.4 কিলো নিউটন মিটার এই যে লিখছে, এরপরে 10⁻³ দিয়ে গুণ করছে। অ্যাকচুয়ালি মিটারকে ওরা মিলিমিটারে নিয়ে যাচ্ছে, মিটারকে মিলিমিটারে নিয়ে যাচ্ছে। আর ওইটা থেকে মাইনাস করতে হবে কি, আবারও ক্র্যাকিং মোমেন্ট, এই যে আবারও ক্র্যাকিং মোমেন্ট মাইনাস করছে। এরপরে 0.85 ই এর জায়গায় 34 লিখছে, আই এর জায়গায় আই হচ্ছে এইখানকার আই, আর এটা হচ্ছে পরিবর্তিত যে সেকশন তৈরি হয়েছে বা পরিবর্তিত যে আহ আমাদের যে নিউট্রাল এক্সিস যে শিফট হয়েছে, শিফটিং হওয়া অবস্থায় যে নতুন ইনার্শিয়া বের হয়েছে, ওই ইনার্শিয়া হচ্ছে আই আর, যেটা আপনারা একটু আগে বের করেছেন। স্যার এখানে পরিবর্তিত ইনার্শিয়াটা আমরা বের করছি, এখানে একটা আর এর ভ্যালু ছিল, এই আরটা কিভাবে বের করবো? আরটা আমরা কিভাবে বের করি বলেন? আমরা হচ্ছে আমাদের আমরা নতুন সেকশনে কিভাবে বের করি, আই মানে পরিবর্তিত সেকশন ইনার্শিয়া সমান সমান আগের ইনার্শিয়া প্লাস এ, আপনারা এই ফর্মুলা দিয়ে করবেন এডি স্কয়ার। এই ডিটা কি বলেন তো, এখানকার ডিটা কি এটা বলেন। ইফেক্টিভ ডেপথ। ইফেক্ট না, না এখানকার ডি তো ইফেক্টিভ ডেপথ না, স্যার রেডিয়াস অফ জাইরেশন। না এখানকার ডি রেডিয়াস অফ জাইরেশন না, এখানকার ডি রেডিয়াস অফ জাইরেশন। মাহফুজ বলেন এখানকার ডি কি? স্টিলের ডায়া স্যার, হ্যাঁ বলেন। এটা কি ফাইবারের ডায়া স্যার? মাথা ফাটাই বলবো সব ফাইবারের, আমি পরিবর্তিত ইনার্শিয়া বের করতে চাই, আপনারা এক একজন এক একটা বলতেছেন, সবারটা ভুল হচ্ছে কেন? ইফেক্টিভ ডেপথ মাইনাস এক্স, এক্স সব তিরিশ মাইনাস এখানে কোনো 40। ইফেক্টিভ, এটা ডি এর সাথে কোনো ইফেক্টিভ ডেপথের সম্পর্কই নাই, এখানে হচ্ছে দুইটা নিউট্রাল এক্সিস এর মাঝামাঝি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা। কি বলতেছেন আপনারা? 2 দিন পরে পাস করে চলে যাবেন। আপনি এই এক্সিস এর সাপেক্ষে যেটা বের করছেন ওটা আই, পরিবর্তিত এক্সিস এর সাপেক্ষে যেটা বের করছেন ওটা আই প্রাইম। তো আই প্রাইম সমান সমান আগের সেকশনের মানে মিডল সেকশনের আই প্লাস এডি স্কোয়ার। এই ডিটা হচ্ছে দুই সেকশনের মাঝের যে গ্যাপটা, পারপেন্ডিকুলার গ্যাপটা। এগুলো করেন নাই আপনারা কখনো? স্যার এটা স্যার বলছিলাম স্যার, 137 মাইনাস 35.5 হবে। এটা আপনারা আগে করছেন কিনা, এটা 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 অবশ্যই এবার প্রথম না, এটা এর আগেও অনেকবার করানো হয়েছে আপনাদের।
সেকেন্ড মোমেন্ট নেক্সট করছি স্যার আমরা। এখন বুঝছেন কিনা ডিটা কি তাহলে? আবার এটা স্যার ইফেক্টিভ ডেট বসে দিয়ে না, স্যার এমনি স্যার ওইখানে বুঝছেন? ওই জন্য বলছিলাম, ওই জন্য বলছিলাম যে, স্যার। আচ্ছা, এখন বুঝছেন কিনা সবাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এইভাবে আপনার এনআরসিটা বলবেন, ওইটা হচ্ছে আইআর, আর আইজি হচ্ছে আগে যে মিডল সেকশনের সার্টিফিকেট। ঠিক একইভাবে এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে দেখেন, এখন আবার সামারি করছে ওরা, ডিএসপ্রেস প্লাস সেল পয়েন্টের ডিফ্লেকশন। এটা একদম শুরুতে বের করেছিলাম, এটা আপনারা অনেক আগে থেকেই জানেন, ডিএসপ্রেস প্লাস ওয়ার্কিং লোডের ডিফ্লেকশন। এরপরে আমরা ক্র্যাকিং মোমেন্ট বের করে ক্র্যাকিং লোডের যে ডিফ্লেকশনটা বের করেছি, ওইটা থেকে আমরা আপওয়ার্ড ডিফ্লেকশনটা মাইনাস করে ক্র্যাকিং লোডের জন্য ডাউনওয়ার্ড ডিফ্লেকশন বের করেছি। এরপরে 1.4 টাইমস দা ওয়ার্কিং লোড, এটা করার পরে আমরা 8.3 মিলিমিটার হচ্ছে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন পেয়েছিলাম। ওইটার সাথে আমরা 1.88, যেটা টেকডাউনের জন্য ডিফ্লেকশন ছিল, ওইটা বাদ দিয়ে আমরা 6.42 মিলিমিটার ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। সিলেবাস সব যা আছে তো 6.10 ওভার, না পরের ম্যাথগুলো তো একই। এখানে 6 পয়েন্ট কত পর্যন্ত আছে, 6.2 এবং এক্সারসাইজ যা আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন, আহ, এখানে 1.8 টাইমস এবং 1.46 টাইমস করে ডাউনওয়ার্ড ডিফ্লেকশনের সাথে জাস্ট আপওয়ার্ড ডিফ্লেকশনটা যোগ করে দিবেন, আপনার টোটাল ডিফ্লেকশনটা চলে আসবে। বুঝে গেছে কিনা দেখেন, কেন আসলে অনলাইনে এত বেশি বোঝার কথা না, বাট কিছু করার নাই, জাস্ট বোঝানো গেলে খুবই ভালো হতো। দেখেন কোনো কনফিউশন আছে কিনা এখানে। এই সাকিব বলেন, কনফিউশন আছে আপনার? স্যার এমনি বুঝছি, মোটামুটি আরো প্র্যাকটিস করতে হবে স্যার, একটু এটা করতে হবে নিজের হাতে। আচ্ছা, রাজেশের কি অবস্থা? রাজেশ বুঝছেন আপনি? রাজেশ কি আছে গ্রুপে? নাই মনে হয়। এই তৌহিদ, সম্পদ, এরা কি বুঝছেন আপনারা? রানাদে একবার বাসায় করতে হবে, করলে বুঝতে পারবো স্যার। বাসে করতে হবে, এরপরে বুঝতে পারবেন না। এখন বুঝতে পারেন নাই? স্যার বুঝতে পারছি স্যার। এই সরল বুঝছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কি বুঝছেন আমি পরীক্ষায় দেখবো আপনাদের কি বুঝছেন। ঠিক আছে, আর এরপরে কোনটা বলছিলেন? 6.6টা স্যার, ওটা কমপ্লেক্স আছে একটু। কমপ্লেক্স, এটা 6.10 বলে গেলে ওটা এত ঝামেলা নাই। সিক্স পয়েন্ট সিক্স, এটা তো ক্লাসে করিয়ে দিয়েছে। আচ্ছা, এটা দেখেন, ভালো করে দেখেন, আগের ম্যাথটার সাথে এটার অনেক মিল আছে, কিন্তু এটা অত বেশি। এইখানে 6.6 ম্যাথে আমরা 6.10 যে লাস্টে ট্র্যাকিং এর জন্য যে ফর্মুলা গুলো ব্যবহার করেছি শেষের দিকে, ওগুলা কিন্তু ব্যবহার না করার মেইন কারণ হচ্ছে এই 6.6 এ যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে আসলে ট্র্যাকিংটা হয় নাই।
মানে এখানকার গার্ডারে ক্র্যাকিংটা হয় নাই, যার কারণে এখানে আপনি অ্যাজ ইউজুয়াল যে নর্মাল ফর্মুলা গুলো জানেন ওইগুলো ব্যবহার করা গেছে। অর্থাৎ হলো এটাই যে 6.10-এ ক্র্যাকিং হওয়ার কারণে লাস্টের দুইটা টার্ম বের করতে যেয়ে আমার যেটা করতে হয়েছে কিছু নতুন ফর্মুলা অ্যাড করতে হয়েছে, কিন্তু এখানে ক্র্যাকিংটা না হওয়ার কারণে সিম্পল ফর্মুলা গুলোই ব্যবহার করা যাবে। তো এখানে আমরা একটু দেখি cross section is given cross section is given 5 into 10 to the 1 millimeter square, span 10 millimeter তাও given। এখানে বলা আছে টেন্ডন follows a trapezoidal profile। এই ম্যাথটা আমি 3-4 বার করাইছি, লাস্ট করিয়েছি আপনাদের। টেন্ডনটা ট্রাপিজয়েডাল প্রোফাইলে আছে। এরপরে টেন্ডনের স্টিলের ক্রস সেকশনাল এরিয়া 350 মিলিমিটার স্কয়ার। এরপরে বলা আছে যে টেন্ডনটা যে স্পেসে প্রি স্পেস করা হয়েছে সেটা 1290 মিলিমিটার স্কয়ার, নিউটন পার মিলিমিটার। তো আপনাকে যেটা বের করতে বলা হয়েছে শর্ট টার্ম ডিফ্লেকশন এন্ড লং টার্ম ডিফ্লেকশন। শর্ট টার্ম ডিফ্লেকশনে আমরা কি করব, একেবারে কোন রকমের কোনো লস কাউন্ট না করে যে ডিফ্লেকশনটা বের করা হয় ওটা হলো শর্ট ডিফ্লেকশন। আর লং টার্ম ডিফ্লেকশন ওখানে লস গুলো কাউন্ট করা হয়। লসের ভিতরে থাকতে পারে ইলাস্টিসিটি মডুলাসের কমে যাওয়া, অথবা থাকতে পারে প্রি স্প্রেসিং টেন্ডনের ভিতরে স্প্রেসিং কমে যাওয়া, এগুলো থাকতে পারে। তো ওইগুলো হচ্ছে লস যখন কাউন্ট করা হয় ওটা লং টার্ম ডিফ্লেকশন। আচ্ছা, তো আমরা বের দেখি এখানে খুব সিম্পল ভাবেই করলেই বোঝা যাবে। ইনিশিয়াল প্রি স্প্রেসিং ফোর্স অলওয়েজ হচ্ছে আপনি স্টিলের টেন্ডন এরিয়াকে স্প্রেস দিয়ে গুণ করলে ফোর্স পাবেন। দেন সেলফ ওয়েট, এখানে দেখেন সেই ফেস এরিয়াকে ডেন্সিটি দিয়ে গুণ করেন তাহলে আপনি সেলফ ওয়েটটা ইউডিএল আকারে সেলফ ওয়েটটা পাবেন। আচ্ছা, এরপর এখানে নন পার্মানেন্ট লোড 1.5 কিলো নিউটন পার মিটার বলা হয়েছে। এটা নিয়ে আপনাদের কিছু কনফিউশন থাকে। দেখেন এখানে বলা আছে, কোনদিনও আমি করেছি আপনাদেরকে, ইম্পোস্ট লোড বলা আছে 3 নিউটন কিলো নিউটন পার মিটার ইম্পোস্ট লোড, মানে টোটাল লাইভ লোডটা আছে 3 কিলো নিউটন পার মিটার। এখন তার পরপরই বলা আছে হাফ অফ হুইচ ইজ নন পার্মানেন্ট, মানে একটা লাইভ লোড যেটা 3 কিলো নিউটন পার মিটার, কিন্তু যার ভিতরে হাফ অফ দ্য লাইভ লোড যেটা হচ্ছে অস্থায়ী মানে নন পার্মানেন্ট, এটা মাঝে মাঝে থাকে আবার মাঝে মাঝে থাকে না। কিন্তু 1.5 লাইভ লোড মানে 3 কিলো নিউটন পার ভিতরে হাফ সবসময় থাকে লাইভ লোডটা, আর হাফ এটা মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না। ঠিক আছে, এই ধরনের একটা নন পার্মানেন্ট লাইভ লোড যেমন হতে পারে একটা ব্রিজের উপর দিয়ে ভেহিকেলস যাচ্ছে আবার নেমে যাচ্ছে, এই ধরনের লাইভ লোড গুলো তো নন পার্মানেন্ট লাইভ লোড। এটা যখন ব্রিজের উপর উঠবে লাইভ লোড, যখন ব্রিজ থেকে নেমে যাবে আবার লাইভ লোডটা চলে যাচ্ছে, তার মানে 3 কিলো নিউটন পার মিটার এই লাইভ লোডের ভিতরে 1.5 কিলো নিউটন পার মিটার এটা পার্মানেন্টলি লাইভ লোড, আর 1.5 কিলো নিউটন এটা হচ্ছে নন পার্মানেন্ট লাইভ লোড। এবং এটা কোয়েশ্চেনে মেনশন করা থাকে, মেনশন না করা থাকলে নিচ থেকে আবার করতে চাই না এটা। তো দেখেন নন পার্মানেন্ট 3-র ভিতরে 1.5 কিলো নিউটন পার মিটার, এটা হচ্ছে নন পার্মানেন্ট। তাহলে টোটাল পার্মানেন্ট কি পরিমাণ হলো? ডেড লোড তো অবভিয়াসলি পার্মানেন্ট, এবং সাস্টেইন লাইভ লোড যে লাইভ লোডটা কোনোভাবেই যাচ্ছে না উপর থেকে সেটা হচ্ছে সাস্টেইন লাইভ লোড। তাহলে এই দুইটা যোগ করলে আপনি পার্মানেন্ট লাইভ লোডটা পেয়ে। ঠিক আছে, সো টার্মস হয়ে গেল 3টা। একটা হচ্ছে ডেড লোড, শুধুমাত্র লাইভ লোড, সরি শুধুমাত্র ডেড লোড। তাহলে আমাদের টার্মস হচ্ছে দেখেন 3টা। একটা হচ্ছে শুধু লাইভ লোড, শুধু ডেড লোড, তারপর ডেড লোড প্লাস নন পার্মানেন্ট, ডেড লোড প্লাস পার্মানেন্ট লাইভ লোড, এবং ডেড লোড প্লাস পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট লাইভ। ঠিক আছে, 3টে টার্মস হয়ে গেছে। এখন এখানে টেন্ডনটা আছে প্যারাবোলিক ট্রাপিজয়েডাল প্রোফাইল। তো ট্রাপিজয়েডাল প্রোফাইলটা কি, এটা আপনাদেরকে আগেও দেখানো হয়েছে ট্রাপিজয়েডাল প্রোফাইলটা আসলে কেমন। যদি আমরা ট্রাপিজয়েডাল প্রোফাইলটা দেখার চেষ্টা করি,
এত স্লো নেট এখানে। আমি জানি না মিটিং এ আপডেট দিবে নেক্সট সময় দেখি। এখানে টেন্ডনটা কেমন হয়? এই দেখা যাচ্ছে হ্যাঁ স্যার। এত বেশি সুন্দর আঁকা সম্ভব না এখন। এটা একটা ট্রাপিজয়েডাল টেন্ডন, ঠিক আছে, যেখানে ম্যাথের স্টেটমেন্টে যদি দেখে আসেন আপনারা, ম্যাথের স্টেটমেন্টে কি বলা আছে যে ট্রাপিজয়েডাল প্রোফাইল উইথ অ্যান এক্সেন্ট্রিসিটি 100 মিলিমিটার উইদিন দ্য মিডল থার্ড অফ দ্য স্প্যান অ্যান্ড ভ্যারিস লিনিয়ারলি ফ্রম দ্য থার্ড স্প্যান পয়েন্ট টু জিরো এট দ্য সাপোর্ট। এটা এখন আর ভেঙে বলার সুযোগ নাই আমার, আমি আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি দেখেন। বলা আছে যে এই টোটাল যে স্প্যান, দিনের যে টোটাল স্প্যানটা, এটাকে 3 দিয়ে ভাগ করবেন। ভাগ করার পরে এক ভাগ হচ্ছে সে টেন্ডনের প্রোফাইলটা, এক ভাগে হচ্ছে শুধু ডাউন হয়েছে, তারপরে স্প্রেড গিয়েছে আর অন থার্ড, এবং পরবর্তী অন থার্ড আবার সে জিরো এক্সেন্ট্রিসিটিতে ফিরে আসছে, এবং মিডলের এখানকার এক্সেন্ট্রিসিটি বলাই আছে 100 মিলিমিটার। এটা বলা আছে 100 মিলিমিটার, এবং আমার দুইটা ভ্যালু দরকার, একটা হলো এল ওয়ান দরকার, একটা এল টু দরকার। তো মাথায় রাখবেন এই পাশের এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে এল ওয়ান, আর এল টু হচ্ছে এই যে যে অংশটা স্ট্রেট আছে ওই অংশের হাফ ডিস্টেন্সটাকে বলা হচ্ছে এল টু। এই জিনিসটা জানেন কিনা আপনার? জানতাম না স্যার। জানতেন না এতদিন? তাহলে আর গতদিন ম্যাথ যেটা করিয়েছি পরীক্ষায়, ওটা কি বুঝলেন তাহলে? ওই দিন তো ওখানেও তো একটা আমাদের আহ ট্রাপিজয়েডাল টেন্ডন দেওয়া ছিল, যে লাস্ট সিটিতে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের যেহেতু টেন্ডনের প্রোফাইলটা হচ্ছে ট্রাপিজয়েডাল ছিল, আমার এল ওয়ান এবং এল টু লাগবে আপওয়ার্ড ডিফ্লেকশনটা বের করার জন্য, প্রেস্ট্রেসিং ফোর্সের জন্য। তো এখানে এল ওয়ান এর ভ্যালুটা বসাবেন, এল টুর ভ্যালুটা বসাবেন, যেভাবে বলেছি ওইভাবে বসাবেন। হ্যাঁ, এল ওয়ানটা 3 দিয়ে ভাগ করলে, স্প্যানকে 3 দিয়ে ভাগ করলে যা আসবে ওইটা হলো এল ওয়ান, আর ওইটাকে আরো হাফ করলে যা আসবে ওইটা এল টু। যেভাবে ফিগার এঁকেছি ওটা অনেকেই জানেন আশা করি, ওইভাবে আপনারা আপওয়ার্ড ডিফ্লেকশনটা বের করবেন। তো দেখেন এখানে আপওয়ার্ড ডিফ্লেকশন আসছে 31 মিলিমিটার টেন্ডনের জন্য। এবার আপনি কি করবেন নন পার্মানেন্ট লাইভ লোডের জন্য? নন পার্মানেন্ট লাইভ লোড কিন্তু আমাদের 1.5 ছিল অনলি, আর পার্মানেন্ট লাইভ লোড কিন্তু ডেড লোড প্লাস 1.5 কিলো নিউটন পার মিটার, এটা ছিল পার্মানেন্ট লোড। যাই হোক, ওইটার জন্য এই যে 5W8⁴ 384 EI, এটা দিয়ে আপনারা ডাউনওয়ার্ড ডিফ্লেকশনটা বের করবেন। একইভাবে ডিফ্লেকশন ডিউ টু পার্মানেন্ট লোডের ভিতরে কি কি ছিল? পার্মানেন্ট লোডের ভিতরে ছিল ডেড লোড প্লাস নন পার্মানেন্ট লাইভ লোড। ওইটা দিয়ে আপনার মূলত এই জিটা বা ডাব্লিউ বলতে যেটা বুঝি ওইটা বের করবেন। এখানে ডিফ্লেকশনের ফর্মুলা 5W8⁴ 384 EI দিয়ে এখানেও আপনি ডাউনওয়ার্ড ডিফ্লেকশনটা বের করবেন। দেন এই ডিফ্লেকশন গুলো বের করার পরে
আপনি কি করবেন, আপনার যে ফাইন্ডিংস গুলো চেয়েছে সেই যোগ বিয়োগ করে এখানে টোটাল ডাউনওয়ার্ড ডিফ্লেকশন, টোটাল আপওয়ার্ড ডিফ্লেকশন এটা বের করবে। এখানে এত তিনটা টার্মস যোগ করছে কেন, এখানে বলছে দেখেন, হোয়েন দ্য নন পার্মানেন্ট লোড ইজ অ্যাক্টিং, নন পার্মানেন্ট লোড ইজ অ্যাক্টিং, দ্য শর্ট টার্ম ডিফ্লেকশন হোয়েন নন পার্মানেন্ট লোড ইজ নট অ্যাক্টিং। এই দুইটা টার্মস এর ভিতরে পার্থক্য আছে, এটা গত ক্লাসে বলেছিলাম, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? এই দ্রুত রেসপন্স করেন, আমার আরো কাজ আছে, মিটিং আছে। স্যার শুনতে একটা পাচ্ছেন হচ্ছে না যে আপনারা? পার্মানেন্টটা যখন আমার কাজ করতেছে, আর আর একটা হচ্ছে যে যখন ওইটা কাজ করতেছে না। হ্যাঁ, লাইভ লোড, ডেড লোড তো সবসময়ই কাজ করবে, ফ্রি স্পেস সবসময় কাজ করবে, কিন্তু লাইভ লোডের ভিতরে অর্ধেক আছে সবসময় কাজ করে, আর অর্ধেক মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। তো সেই হিসাব করে আপনারা ডিফ্লেকশন গুলো যোগ বিয়োগ করবেন, যে যখন নন পার্মানেন্ট লাইভ লোডটা কাজ করছে আর যখন করছে না, ওইটা হিসাব করে আপনারা কিন্তু যোগ বিয়োগ গুলো করবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে দেখেন লং টার্ম ডিফ্লেকশনটা ওই আগের মতোই, যেহেতু আমার 10% স্টিলের লস, তো এখানে এরা একটু ভেঙে ভেঙে করছে, ভেঙে ভেঙে করছে 10% রিল্যাক্সেশন। 10% রিল্যাক্সেশন মানে স্টিলের আগে যে স্পেসটা ছিল ওখান থেকে 10% রিল্যাক্সেশন মিনস হচ্ছে 90% রিমেইনিং, স্টিলের স্পেস 90% রিমেইনিং, 10% রিল্যাক্সেশন বা 10% লস হচ্ছে 90% রিমেইনিং। আর লস ডিউ টু শ্রিঙ্কেজ, লস ডিউ টু শ্রিঙ্কেজ, দেখেন শ্রিঙ্কেজের কিন্তু কোএফিসিয়েন্টটা দেওয়াই আছে শুরুতেই, আপনি যদি খেয়াল করেন এখানে দেখবেন শ্রিঙ্কেজের কোএফিসিয়েন্টটা দেওয়াই আছে, ওই যে দেখেন শ্রিঙ্কেজের কোএফিসিয়েন্ট গুলো দেওয়া আছে। আপনি শুধু জাস্ট এটার সাথে স্টিলের যে ইলাস্টিসিটি মডুলাসটা গুণ করবেন, শ্রিঙ্কেজ থেকে লসটা। আপনারা লস বের করা শিখছেন না স্যারের কাছে? অর্ক স্যারের কাছে কি লস বের করা শিখছেন? শিখছি এটা। আচ্ছা, কংক্রিটের আমরা শ্রিঙ্কেজের লসটা কিভাবে বের করি? আমরা মডুলাসের সাথে কি গুণ করি? আমরা শ্রিঙ্কেজের যে ফ্যাক্টরটা দেওয়া আছে ওই ফ্যাক্টরটা গুণ করি। এখানে দেখেন লস ডিউ টু শ্রিঙ্কেজ, শ্রিঙ্কেজের জন্য টেন্ডনে কি পরিমাণ লস হয়েছে আপনি সেটা বের করবেন, রিল্যাক্সেশনের জন্য কি পরিমাণ লস হয়েছে সেটা বের করবেন, লস যেটা যেভাবে শিখছেন আপনারা। ক্রিপিং এর কোএফিসিয়েন্ট দেওয়া আছে, ওইটাকে আপনারা যেভাবে ক্রিপিং এর জন্য লস হয় একটা টেন্ডনের ভিতরে, সেই লসটা বের করবেন। তাহলে একটা টেন্ডনে টোটাল লস হয়েছে 442 নিউটন পার মিলিমিটার স্কয়ার, এটা হলো টোটাল লস হয়েছে। কিন্তু এই টেন্ডন শুরুতে স্ট্রেস কত দেওয়া ছিল? 1290 নিউটন পার মিলিমিটার স্কয়ার, তার শুরুতে স্ট্রেস দেওয়া ছিল। কিন্তু এখান থেকে লস হয়েছে কতটুকু? এখান থেকে লস হয়েছে 442 নিউটন পার মিলিমিটার স্কয়ার। তাহলে আপনি সরাসরি এই 1200 সামথিং থেকে এই 440 বাদ দিলে যেটা থাকবে, এটা বর্তমানে ওই টেন্ডনে বর্তমানে ওই স্ট্রেসিংটা আছে। তো পরিবর্তিত অবস্থায় ওরা কি করেছে, ওরা যেটা করেছে ওরা এভারেজ করেছে। আপনারা এভারেজ চাইলেও করতে পারবেন, অথবা পরিবর্তিত অবস্থায় যে স্ট্রেসটা বের হবে ওটার সাথে আপনি এরিয়া গুণ করে পরিবর্তিত অবস্থার ফোর্সটা বের করবেন। মূলত আমার ফোর্সটা লাগবে, ঠিক আছে, আমার মূলত ফোর্সটা লাগবে। এই আপনি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? এই ম্যাথটা তো আমি ক্লাসে করাইছি, এখন কোন লেভেলে বুঝতেছেন আপনারা সেটা আমাকে একটু বুঝাই বলেন। কেউ একজন বলেন। স্যার উপরেগুলো বুঝছি স্যার, এখানে একটু হচ্ছে আর কি, লস ডিউ টু এখান ক্রিপ, থেকে এখান থেকে সমস্যা হচ্ছে। এই আপনারা লস কি এগুলা অর্ক স্যারের ক্লাস করছেন আপনারা? এটা আগে বলেন তো, অর্ক স্যারের ক্লাস করছেন কিনা? লসের দায়িত্ব এখন আমি কিভাবে নেই? আপনারা ওই স্যারের ক্লাস করছেন কেন? লস একটা টেন্ডনে লস গুলো কিভাবে বাদ দিতে হয়
রিল্যাক্সেশনের জন্য লস হয়, শ্রিঙ্কেজের জন্য লস হয়, ক্রিপের জন্য লস হয়। এই লস গুলো কিভাবে বের করতে হয় এটা আপনারা করছেন ক্লাসগুলো? এগুলো চ্যাপ্টার 5 এ আছে তো হাসনাত। চ্যাপ্টার 5 এগুলো আছে। এখন হুম। এখানে এইগুলা কেন এখানে আসছে সেটা যদি আপনি বলতে চান যে এগুলো কেন আসছে। কিছু ম্যাথে আছে সরাসরি বলে দেয় যে টেন্ডনে 70% লস হয়েছে, 30% লস হয়েছে, তার মানে বোঝা যায় 70% এখনো বাকি আছে। এখানে ওরা সরাসরি পার্সেন্টেজটা বলে দেয় নাই, ওরা কয়েকটা টার্মস এর মাধ্যমে পার্সেন্টেজটা বলে দিয়েছে যে আমার রিল্যাক্সেশনের জন্য টেন্ডনে এতটুকু লস হয়েছে, শ্রিঙ্কেজের জন্য এতটুকু লস হয়েছে, ক্রিপিং এর জন্য এতটুকু লস হয়েছে। আপনি কি করবেন, সবগুলো প্যারামিটারের জন্য লস গুলো আপনি আলাদা আলাদা করে বের করে নেবেন যে লস কি পরিমাণ। দেন ওই লসটার দেখেন আমার টোটাল লস আসছে 442 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, কিন্তু আমার কিন্তু এই টেন্ডনটা শুরুতে 1250 না 1200 সামথিং নিউটন পার মিলিমিটার স্কোয়ার স্প্রেসিং এ টানা হচ্ছিল, কিন্তু তার ভিতর 442 নিউটন পার মিলিমিটার স্কোয়ার এই স্প্রেসিংটা আর এখন নাই, মানে লস হয়ে গেছে। সেটা রিল্যাক্সেশনের জন্য হয়েছে, শ্রিঙ্কেজের জন্য হয়েছে, গ্রিপিং এর জন্য হয়েছে, যেটা মূলত আপনাদের অর্ক স্যার যে টার্মসটা নিয়ে করাচ্ছিলেন এতদিন। তো ওই লসের বিষয়টা আসলে ওখান থেকে শিখে এখানে শুধু অ্যাপ্লাই করা। ঠিক আছে, এটা কেন হবে আমার, যেহেতু আমার লস যদি চেঞ্জ হয়ে লস যদি যেটা হবে সেটা বাদ দিয়ে আমার টেন্ডনে যে স্ট্রেসিংটা থেকে যাবে, ওই স্ট্রেসিং এর জন্য তো আমি একটা ডিফ্লেকশন পাই। আমার ওই ডিফ্লেকশনটা বের করার জন্য মূলত এই লস গুলোকে কাউন্ট করতেই হচ্ছে, তাছাড়া আমি আগাইতে পারতেছি না। যার কারণে আমার আগের চ্যাপ্টারের লসটা এখানে কনসিডার করা হয়েছে কিছু কিছু বিষয়। এখন যদি বলেন যে পরের টার্মস গুলো কিভাবে করেছে, যেমন ইনিশিয়াল প্রি স্ট্রেসিং ফোর্স, ইনিশিয়াল লস হওয়ার আগে আগে যে স্ট্রেসিং ছিল এবং ওই সময় টেন্ডনের যে এরিয়া ছিল ওইটা যদি পরস্পরকে গুণ করেন তাহলে আপনি ইনিশিয়াল প্রি স্ট্রেসিং ফোর্স পাবেন। লস অফ প্রি স্ট্রেসিং ফোর্স, এখানে দেখেন 442 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা হলো লস। লসকে যদি আপনি স্টিল এরিয়া দিয়ে গুণ করেন তাহলে আপনি যে পরিমাণ লোড আপনি হারাচ্ছেন একটা টেন্ডন আগে যে লোড দিচ্ছিল তার ভিতর থেকে আপনি যে পরিমাণ লোড হারিয়ে ফেলছেন সেই হারিয়ে যাওয়া লোডটাকে আপনি খুঁজে পাবেন। দেন আপনি ইনিশিয়াল লোড থেকে যদি এই হারিয়ে যাওয়া লোডটা বাদ দেন, ওইটাকে বলা হচ্ছে ফাইনালি প্রি স্ট্রেসিং ফোর্স, যেটাকে বলা হচ্ছে ফাইনালি প্রি স্ট্রেসিং ফোর্স। আর কতটুকু বাকি আছে, যেটা 2,96,800 নিউটন, এতটুকু লস স্ট্রেসিং এখনো বাকি আছে। একটা টেন্ডনকে প্রথমে 4,51,500 নিউটন নিউটন লোড দিয়ে টানা হচ্ছিল, সেই একই টেন্ডন তার লস হয়ে যাওয়ার পরে তার ভিতরে আর বাকি আছে 2,96,800 নিউটন লোড, তার ভিতরে এখনো নেওয়ার সক্ষমতা বাকি আছে। তো এই ভ্যালুটা আমার দরকার আছে, এই ভ্যালুটা না হলে আমি ডিফ্লেকশনটা বের করতে পারি না। মেইনলি আমার এই চ্যাপ্টারের উদ্দেশ্য কোনোভাবেই লস অফ দ্য টেন্ডন বের করা না। এই চ্যাপ্টারের উদ্দেশ্য হচ্ছে ডিফ্লেকশন করা। এখন ডিফ্লেকশন মেজার করতে গেলে আমার একটা টার্মস লাগে যে টেন্ডনের টেন্ডনের স্ট্রেসটা কি পরিমাণ, টেন্ডনের লোডটা কি পরিমাণ আছে। এখন টেন্ডনের লোড যেটা আমরা ইনিশিয়ালি যেটা পাই, কয়েক বছর পরে যে লসের কারণে ওই ইনিশিয়াল লোড কিন্তু কিছুটা রিডিউস হয় বা ডিক্রিজ হয়, ডিক্রিজের পরিমাণটা আমার দরকার পড়েছে, যার কারণে আমার এই লস গুলো কাউন্ট করতে হয়েছে এবং এই প্যারামিটার গুলো এখানে আছে। যদি থাকে আপনাকে এই প্যারামিটার গুলো কনসিডারেশনে এনে তারপর লসটা বের করতে হবে। দেন ওরা এভারেজ প্রি স্ট্রেসিং ফোর্স বের করছে কিভাবে, ইনিশিয়াল প্রি স্ট্রেসিং ফোর্স 4,51,000 যেটা ছিল এবং ফাইনালি যে প্রি স্ট্রেসিং ফোর্স আছে ওইটা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে ওরা এভারেজ কি পরিমাণ লোড এখনো টেন্ডনের ভিতরে নেওয়ার সক্ষমতা আছে ওটার, এটা অ্যাভারেজ করেছে একটা রাফ এস্টিমেশন। এরপরে যেটা করেছে এরপরে দেখেন লং টার্ম ডিফ্লেকশনকে কিভাবে বের করেছে, ডিফ্লেকশন ডিউ টু ইনিশিয়াল প্রি স্ট্রেসিং ফোর্স মাইনাস ডিফ্লেকশন ডিউ টু লস অফ প্রি স্ট্রেসিং ফোর্স এন্ড ডিফ্লেকশন ডিউ টু অ্যাভারেজ প্রি স্ট্রেসিং ফোর্স ডিউ টু ক্রিপ। তিনটা টার্মস, যার ভিতরে প্রথম দুইটা টার্মস একটা থেকে আরেকটা বিয়োগ করছে এবং যেটা আপনারা নিজেরাও বুঝেন যে ডিফ্লেকশন ইনিশিয়ালি যেটা হয়েছিল ডিফ্লেকশন ওটা থেকে আপনার যখন টেন্ডনে প্রি স্ট্রেসিং লস হবে তার ভিতরে কিন্তু ডিফ্লেকশন আপওয়ার্ড ডিফ্লেকশন কমে যাবে, এই জন্য এটা মাইনাস করেছে এবং ক্রিপিং এর জন্য কিন্তু ডিফ্লেকশন বেড়ে যায়, ওই জন্য ওইটা যোগ করেছে ওরা তিনটা টার্মস। তো আমার ইনিশিয়ালি ডিফ্লেকশন ছিল 31 মিলিমিটার, এটা হলো ইনিশিয়ালি ডিফ্লেকশন, এটা ছিল দেখেন ইনিশিয়ালি আমার ডিফ্লেকশন ছিল 31, এটা উপরেই বের করা হয়েছিল।
এরপরে ডিফ্লেকশন ডিউ টু লস অফ রিস্ট্রেসিং, এখানে ডিফ্লেকশন ডিউ টু লস অফ রিস্ট্রেসিং বের করেছি। ডিফ্লেকশন ডিউ টু লস অফ রিস্ট্রেসিং, এখন ডিফ্লেকশন ডিউ টু লস অফ রিস্ট্রেসিংটা কি করেছে আপনি বলতে পারেন। উপরে দেখেন যে টার্মসটা আছে, এই টার্মসটা কিসের ভ্যালু বলতে পারবেন? এই টার্মসটা কিসের ভ্যালু? এই কথা বলেন, দ্রুত কথা বলেন, না জানলে সেটাও বলেন, জানলে সেটাও বলেন। স্যার এটা হচ্ছে যে লস অফ প্রিস্ট্রেসিং ফোর্স। লস অফ প্রিস্ট্রেসিং ফোর্স ভাগ দিয়েছে দেখেন টোটাল প্রিস্ট্রেসিং ফোর্স দিয়ে, বুঝে গেছে? দিয়ে একটা রেশিও পাওয়া যায়, ওই রেশিওকে আপনার টোটাল ডিফ্লেকশনকে গুণ করেছে, তার মানে কত রেশিওতে ডিফ্লেকশনটা বলবৎ আছে সেটা বের হচ্ছে। এর পরের টার্মসটা দেখেন কি আছে, এর পরের টার্মসটা টোটাল যে প্রিস্ট্রেসিং স্ট্রেসটা ছিল এভারেজ করার পরে ওইটাকে টোটাল একবার ইনিশিয়াল প্রিস্ট্রেসিং ফোর্স দিয়ে ভাগ করে আবারও 31 মানে ইনিশিয়াল ডিফ্লেকশন দিয়ে গুণ করছে। এটাকে আবার 2 দিয়ে কেন গুণ করছে কেউ বলতে পারবেন? এখানে কেন 2 দিয়ে গুণ করা হয়েছে? এখানে কিন্তু ক্রিপিং এর বিষয়টা ছিল, ওই ক্রিপিং এর জন্য এখানে আবার 2 দিয়ে গুণ করা হয়েছে, কারণ ক্রিপিং এর জন্য ডিফ্লেকশনটা অটোমেটিক আবার বেড়ে যায়। বোঝা গেছে কিনা? বুঝছি স্যার। মেইনলি ঘুরে ফিরে এখানে এক একটা ম্যাথ এক এক ভাবে করেছি, কোনোটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে করে দিয়েছে গুণ করে, কোনোটা রেশিও বের করে করে করছে। তো এগুলো মূলত হচ্ছে যদি রেগুলার একটু ক্লাস করতেন তাহলে এটা আপনাদের এতদিনে ক্লিয়ার হয়ে যেত যে এক একটা ম্যাথ কেন এক এক ভাবে করছে। আসলে এক একটা ম্যাথ এক এক ভাবে করা হয়নি, কোনোটা সরাসরি পার্সেন্টেজটা সরাসরি অ্যাপ্লাই করছে, কোনোটাতে পার্সেন্টেজটাকে আগে টার্মসে কনভার্ট করে টার্মস এর ভ্যালু গুলো বের করে দেন রেশিও করে আপনাদেরকে এখানে বের করে করে দেখাচ্ছে যে এটা কিভাবে বের হয়। এটাই হলো ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই, ঘুরে ফিরে একই। তারপর হচ্ছে লং টার্ম ডিফ্লেকশন ডিউ টু পার্মানেন্ট লোড। লং টার্ম ডিফ্লেকশনে দেখেন ওই যে আগের মতো আছে ডিফ্লেকশন, এখানে দেখেন যে লং টার্ম ডিফ্লেকশনের জন্য আপনি লং টার্ম ডিফ্লেকশন কখন বের করা যায়, যখন আপনি এই ক্রিপিং কোএফিসিয়েন্টটাকে কনসিডারেশনে আনবেন তখনই লং টার্ম ডিফ্লেকশনটা বের হয়। তো ক্রিপিং কোএফিসিয়েন্টটাকে গুণ করে এখানে দেখেন লং টার্ম ডিফ্লেকশনটা বেরিয়েছে। দেন এই লং টার্ম ডিফ্লেকশন এবং যে টেন্ডনের যে স্ট্রেসিং এবং টেন্ডনের যে আগে যে টার্মস গুলো আছে ওই টার্মস গুলো কনসিডার করে এখানে টোটাল নন পার্মানেন্ট লোডের জন্য ডাউনওয়ার্ড ডিফ্লেকশন কত, এবং যখন হচ্ছে কি নন পার্মানেন্ট লোডটা অ্যাক্টিং হবে না তখন ডাউনওয়ার্ড ডিফ্লেকশনটা কত, এইভাবে বের করেছে। আপনারা এটা পুরোটাকে একটু দেখেন, দেখে যদি না বুঝেন তখন আমি দেখা যাবে একেবারে না বুঝে এখন পুরোটা বোঝানো একটু টাফ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আপনার টার্মস গুলো একটার সাথে আরেকটা কোরিলেট করতে পারতেছেন না। পরীক্ষা কবে আপনাদের? পরশুদিন স্যার। পরশু? আচ্ছা, এটা আজকে আপনারা 1 থেকে 12 পর্যন্ত সম্ভবত, এর ভিতরে শুধু 7 নম্বরটা বাদে ম্যাথ গুলো একবার প্র্যাকটিস করে দেখেন। এর ভিতরে আবার যেগুলো একেবারে বুঝবেন না নিজের ভিতরে আগে আলোচনা করেন, করার পরে যেগুলো একেবারে বুঝবেন না আমাকে জানাবেন, তখন আমি আবার দেখবো তখন আবার কথা বলা যায় কিনা। কারণ আমার মনে হচ্ছে আপনারা একজনও ম্যাথ দেখেন নাই, 2-1 জন হয়তো দেখছেন, বাদ বাকিরা কিছু দেখেন নাই, কোনো টার্মস গুলোও জানেন না ঠিক মতো হয়তো। সেক্ষেত্রে এক টার্মস থেকে আমি আরেক টার্মসে যাচ্ছি, আমি আপনাদের থেকে কোনো রেসপন্সই পাচ্ছি না যে আপনারা বুঝতেছেন নাকি বুঝতেছেন না। তো আগে টার্মস গুলো একটু পড়ে আসেন, যারা বুঝে তাদের সাথে বলে নেন রিল্যাক্সেশন বা লস এগুলো কিভাবে কাউন্ট করতেছে, এখান থেকে কিভাবে ডিফ্লেকশনটা বের হচ্ছে, এগুলো বোঝার পরে যেগুলো একেবারে বোধগম্য হবে না যে টার্মস গুলো ওগুলো নিয়ে আমরা আবার আলোচনা করবো, সমস্যা নেই। ঠিক আছে, কালকে দরকার হলে সকালে আমরা আরেকবার আলোচনা করব, কিন্তু আগে আপনারা নিজেরা একটু হাতে করে দেখেন। স্যার স্যার 6.6 ম্যাথটা বাদ দেওয়া যায় না? এটা স্যার কোনোভাবে বুঝতেছি না, লং টার্ম ডিফ্লেকশন এটা কোনটা? 6.6 ম্যাথ, এটা স্যার অনেক চেষ্টা করছি কিন্তু বুঝতেছি না কোনোভাবেই। কি অনেক চেষ্টা করছেন আপনি, আপনি ক্যাম্পাসে আসেন, আমি ক্যাম্পাসে বসে আছি। 6.6 মার্ক আমি ক্লাসে করিয়েছি আপনাদেরকে। স্যার বি নাম্বার থেকে ওই যে লং টার্ম ডিফ্লেকশন এটা। না, আচ্ছা, বাদ এটা তো দেওয়া যাবে। 6.6 ম্যাথটা হচ্ছে 5 চ্যাপ্টার না করা পর্যন্ত তুমি কখনো বুঝতে পারবে না, ঠিক আছে? আর
আর স্যার এখানে দুইটা জিনিস একটু আমাকে একটু ডিফিনেশনটা একটু বুঝিয়ে দিবেন। রিল্যাক্সেশন আর অ্যাঙ্করেজ স্লিপটা মানে কি? মানে আমি যখন পরীক্ষার খাতায় লিখবো তখন কিভাবে লিখবো? কোনটা আরেকবার বলেন? অ্যাঙ্করেজ স্লিপ আর রিল্যাক্সেশন অ্যাঙ্করেজ স্লিপ আর একটা বুঝিনি আমি টার্মসটা। রিল্যাক্সেশন লস ডিউ টু আর রিল্যাক্সেশন রিল্যাক্সেশন। আচ্ছা রিল্যাক্সেশন আচ্ছা। অ্যাঙ্করেজ স্লিপ হচ্ছে আমরা যখন দুইটা টেন্ডনকে টান টান করি, তখন এই টেন্ডনটা যখন আমি টান টান করে ছেড়ে দেই, তখন এটা গার্ডারের ক্রস সেকশনের উপর চাপ দিয়ে ধরে কিনা। হুম আচ্ছা, তো যখন এই টেন্ডন গুলো ভিতরের দিকে চাপ দিয়ে কংক্রিটটাকে টেনে ধরছে, তখন ওই একটা অল্প জায়গার ভিতরে কিন্তু ওই টেন্ডনের লোডটা মানে কম্প্রেসিভ লোডটা করতেছে অল্প একটা জায়গার ভিতরে। কারণ পুরো জায়গাটা জুড়ে তো টেন্ডন নাই, টেন্ডনটা যখন ভেতরের দিকে ঢুকে যাওয়ার চাপ অনুভব করছে, তখন কিন্তু একটা ছোট এরিয়ার ভিতরে এই হিউজ লোডটা পড়তেছে। তো যার কারণে ওখানে আমরা মূলত অ্যাঙ্করেজ করে ওই টেন্ডনকে আটকে রাখি, গার্ডারের ক্রস সেকশনের উপরে অ্যাঙ্করেজ করে আমরা টেন্ডনকে আটকে রাখি। এখন এক্সেসিভ টেন্ডন লোডের জন্য অনেক সময় ওই ওখান থেকে স্লিপ করে ওটা কিছুটা ভিতরে ঢুকে যেতে পারে। যেমনটা আমি যদি এখানে আপনাকে দেখাই, মনে করুন এটা একটা টেন্ডন, টেন্ডন কিন্তু দুই দিক থেকে প্রচুর ভিতরে টান অনুভব করতেছে। তো এখানে ওই টানটাকে রেজিস্ট করার জন্য আমরা এখানে অ্যাঙ্কর করে দিই, দুই হুম পাশ থেকে অ্যাঙ্কর করে ওটাকে আটকে রাখি। এখন এরপরও যেহেতু এই টান বলটা এই স্টিলের টেন্ডনের মাধ্যমে ট্রান্সফারটা হচ্ছে, তো অনেক সময় কি করে এটা ভেতরে স্লিপ করে ভেতরে ঢুকে যায়, মানে ভেঙে জায়গাটা ভেঙে স্লিপ করে ভেতরে ঢুকে যেতে পারে। অ্যাঙ্করটা তো ঢুকে যখন যায়। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্করেজ স্লিপ। অ্যাঙ্করেজ স্লিপ করে ভেতরে চলে আসে। তো এখন অ্যাঙ্করেজ যখন স্লিপ করবে, তখন ওই টেন্ডনের স্ট্রেস নিয়ে কিছু লস চলে আসবে ভেতরে, যখন সে কম্প্রেসড হয়ে ভেতরে কিছুটা চলে যাবে, তখন ওইটাকে অ্যাঙ্করেজ স্লিপ বলা হয়। বোঝা যাচ্ছে?